কতকগুলো হুমকি চিঠি বারবার একটি বাড়ির ডাক বক্সে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে লোহার গেট রয়েছে, গেটে দারোয়ানও রয়েছে, কিন্তু হুমকি চিঠিগুলোতে না রয়েছে কোনো খাম, কোনো স্ট্যাম্প, প্রাপকের নাম বা ঠিকানা, কিছুই নেই। এবার কথা হলো যে ওই হুমকি চিঠিগুলো আসছে কি করে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প অপরিকল্পিত একটি নিখুঁত খুন। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যভেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, সব্যসাচী, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। চেকের অঙ্কটা দেখে ভুরু কুচকে ওঠে ব্যাংক ম্যানেজার কুশল মজুমদারের। সেভিংস অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা তুলতে চান ভদ্রলোক। কোনো ইন্টিমেশন নেই। যদিও ভদ্রলোক মানে শিল্পপতি অলোক রায়ের সঙ্গে এ ব্যাংকের যথেষ্ট লেনদেন। কারেন্ট, সেভিংস দুটো অ্যাকাউন্টেই লেজার রানিং। নিঃসন্দেহ হবার জন্য একবার দুটোই লেজার দেখে আসে। হ্যাঁ, টাকা আছে দুটো অ্যাকাউন্টেই। তবু একবার টোটাল ডেবিট আর ক্রেডিটের কলামে চোখটা বুলিয়ে নেয়। না, একবার মাত্র বিজনেস সংক্রান্ত প্রয়োজনেই কারেন্ট অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা তুলেছেন, আবার জমাও দিয়েছেন। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে বেশি নড়াচড়া করেননি। ওখানে কেবল জমাই পড়েছে খেপে খেপে, এবং 4 লক্ষ টাকার বেশিই রয়েছে। সাধারণত যেটা প্রায় কেউই করবে না, তবুও খুঁতখুঁতানি যায় না। কি আর করা, টাকা যখন আছে এবং হোল্ডার যখন জেনুইন, তখন তো পাস করিয়েই দিতে হবে। চেকটা ছেড়ে দিয়ে ওর কি মনে হলো ভদ্রলোকের সঙ্গে একবার কথা বলা প্রয়োজন। বেয়ারাকে দিয়ে সোফায় অপেক্ষমান অলোক রায়কে ডেকে পাঠায় সে। তোমাকে দেখছি একটু চিন্তিত দেখাচ্ছে কুশল। এনিথিং রং? কোচকানো ভুরুটা সোজা করে কুশল তাকায় প্রশ্নকর্তার দিকে। নীল ব্যানার্জি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে অনেক এবং হরেক রকম প্রবলেম ও সলভ করেছে। কুশলের সঙ্গে নীলের আলাপ পরিচয় অনেক দিনের। এমনকি অবসর সময়ে ও হয়তো বাড়ি আসে, নয়তো তার বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটায়। একটা কেস সংক্রান্ত কারণে নীল এসেছিল কুশলের কাছে কিছু টেকনিক্যাল ব্যাপার জানতে। নীলের দিকে তাকিয়ে কুশল বলল, বুঝলি নীল, চেকটা জেনুইন, সই পারফেক্ট, এবং ভদ্রলোক নিজে এসেছেন টাকা তুলতে। তো একটা চিন্তা বা খুঁতখুঁতানি মনে থেকেই যাচ্ছে রে। খুঁতখুঁতুনিটা কিসের? এত চিন্তাই বা কেন? বুঝলি, এই চিন্তাটা ঠিক আমার নয়। আসলে আলোক রায়ের নাম শুনেছিস কিনা জানি না, শিল্পপতি হিসেবে নাম আছে, বিজনেসটাও ছোটোখাটো নয়, বরং রাইজিং। একসঙ্গে 4 লক্ষ টাকা তোলার রীতিমতো ক্ষমতা আছে ওনার কাছে। আমি তো এর মধ্যে কোনো অবাস্তব কিছু দেখতে পাচ্ছি না। একজন বয়স্ক মানুষ, যার আন্ডারে অনেক বিশ্বস্ত কর্মী আছে, তাদের কাউকে না পাঠিয়ে ভদ্রলোক নিজে এসেছেন অতগুলো টাকা নিয়ে যাওয়ার জন্য। অন্তত আলোক রায়কে আমি যতদূর জানি, ভদ্রলোক মানে সত্যি কথা বলতে যে ভদ্রলোকের ব্যক্তিত্ব আছে, ধনী হিসাবেও অহমিকাও আছে। টাকা তোলার জন্য তিনি নিজে আসবেন ব্যাংকে, এর আগে তো কিন্তু উনি কোনোদিনও আসেনি বা এমন ঘটনা ঘটেনি। তুই তো আমাকেও ভাবিয়ে তুলছিস। তোর ব্যাংকে তো আমারও একটা অ্যাকাউন্ট আছে। পারপক্ষে আমি সে টাকা কোনোদিনও তুলিনি, কেবল জমাই দিয়ে গেছি। এখন ধর কোনো বিশেষ কাজে আমার অনেক টাকার দরকার পড়ল, তা নিজের টাকা তুলতে এলে তুই আমায় সন্দেহ করবি? নীল, ব্যাপারটাকে হালকা করে দিস না। ঘটনাটা ঠিক তা নয়। চেক তো আমি ছেড়েই দিয়েছি, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হ্যাপেনিংস একেবারে বিসদৃশ্য বলে মনে হয় এটা ঘটার কথা নয়, কিন্তু কেন ঘটলো, আর এই ঘটনাটাই কেন ঘটেছে। কি করতে চাস? আমি ভদ্রলোককে ডেকে পাঠিয়েছি। এলিতেলি হলে সোজা জানিয়ে দিতাম, এত টাকা আপনি নিশ্চয়ই তুলতে পারেন, তবে কয়েকটা ক্ষেপে তুলুন, যেটা এই আলোক রায়ের ক্ষেত্রে করা যাচ্ছে না। এনিওয়ে, অ্যাটলিস্ট একটা মৌখিক সাবধানতাও অন্তত জানিয়ে দেওয়া উচিত না? কথা চলতে চলতেই অলোক রায় কাচের দরজার ওপাশে এসে দাঁড়ালেন। কুশলের পরিচিত মুখ। সে তড়িতে উঠে গিয়ে দরজা খুলে ভেতরে আসতে বলে। মিস্টার রায়, আসুন আসুন।
খোলা দরজা পেয়ে অলোক রায় এসে একটা চেয়ারের সামনে দাঁড়ান। আমায় ডেকেছেন? হ্যাঁ মিস্টার রায়, কাইন্ডলি একটু বসুন। রায় গিয়ে খালি চেয়ারে বসেন। নীল আর চোখে ভদ্রলোককে একবার জরিপ করে নেয়। অতি সুন্দর এবং সুপুরুষ, টান টান শরীর, বয়স সম্ভবত 50 পার হয়েছে, কিন্তু গায়ের রং, পোশাক আর সুখী তৈলাক্ত মুখে সে বয়সের ছাপ আসেনি। সামান্য কাঁচা পাকা মেশানো ব্যাগ ব্রাশ করা, উচ্চতা প্রায় সাধারণ বাঙালির মতো, গোপদারি নিখুঁত করে কামানো, চোখে দামি সোনালি ফ্রেমের এক্সিকিউটিভ লেন্সের চশমা। সারা ঘরে তখন ছড়িয়ে পড়েছে দামি সিগারেট আর দামি পারফিউমের মিক্সড সুবাস। অ্যাট এ গ্লান্স মিস্টার রায় একটা মূর্তিমান অভিজাত্য। তবুও ওই সামান্য সময়ের মধ্যে নীল একটা ব্যাপার লক্ষ্য না করে পারল না। সুন্দর পুরুষোচ্চিত মুখবয়বে কোথাও যেন একটা সন্ত্রাসের ছায়া উকি দিয়ে যাচ্ছে। নীলের মনে হলো ভদ্রলোক যেন ভেতরে ভেতরে বেশ অস্থির। কি খাবেন মিস্টার রায়, টি অর কফি? নো থ্যাঙ্কস। এখন বলুন কি জন্যে অধমকে বেয়ারা পাঠিয়ে অ্যারেস্ট করে আনলেন? যেন মরমে মরে গেছে এরকমভাবে কাকুতি মুখে টেনে কুশল বলল, এইভাবে আমাকে অপরাধী করবেন না। কারণটা শুনলে আমার বিরুদ্ধে আপনার আর কোনো অভিযোগই থাকবে না। বেশ, বলুন। ওর সিগারেট শেষ হয়ে গিয়েছিল। চেন স্মোকারের মতো পকেট থেকে ইন্ডিয়া কিংসের প্যাকেটটা বার করে প্যাকেটটা কুশলের দিকে এগিয়ে দেন। নো থ্যাঙ্কস ফর ইউর অফার, আমি এইমাত্রই খেলাম। সুদৃশ্য লাইটারের সিগারেটটা ধরাতে ধরাতে অলোক রায় বললেন, আমায় কি আপনার কিছু জিজ্ঞাস্য আছে? এনি এনকোয়ারি রিগার্ডিং দি বিগ অ্যামাউন্ট? না ঠিক আছে, ইনকোয়ারি থাকলে কোনো সমস্যা নেই। আপনি সামান্য কৌতূহল বুঝতে পারছি। ঠিক আছে। কীরকম? এতগুলো টাকা আপনি ক্যাশে তুলছেন, তাও সেভিংস অ্যাকাউন্ট থেকে, এটা সে কি? আমার টাকা, ট্যাক্স দেওয়া টাকা, আমার ইনকাম ট্যাক্সের প্যান দেওয়া আছে, তবুও আমি আমার টাকা তুলতে পারি না? 100 বার তুলবেন। আপনার টাকা আপনি তুলবেন, তাতে আমি বা পৃথিবীর আর কারোর কিছু বলার থাকতেই পারে না, এবং সেটা যখন খুশি তুলতে পারেন। কিন্তু কিন্তু আচ্ছা, আপনি কি একাই এসেছেন? সঙ্গে আর কেউ কি আছেন আপনার সঙ্গে? কেন বলুন তো? টাকার অঙ্কটা খুব একটা সামান্য নয়, কিন্তু বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। চারিদিকে আজকাল খুব ডাকাতি হচ্ছে। অবশ্য এইসব ডাকাতরা আপনার আমার ঘরের ছেলেই। অবস্থা তাদের ওই দিকেই টেনে নিয়ে যাচ্ছে। ওদের প্রবলেমটা বুঝলেও নিজেকে কে না বাঁচাতে চায়। এই বলে অলোক রায় অ্যাটাচি খুলে একটা রিভলভার বার করলেন। নেহাত বিপাকে না পড়লে এটা ব্যবহার করব না, আর ওটার ওপর আমার ভরসাও আছে। ও নিয়ে আমি তেমন কিছু চিন্তা করছি না। তবে নীল অনেকক্ষণ থেকে নীরবে বসে সিগারেট টানতে টানতে রায়কে লক্ষ্য করে যাচ্ছিল। ভদ্রলোকের মধ্যে একটা প্রচণ্ড আকর্ষণী শক্তি আছে, বলার ধরনও বেশ অভিজাতপূর্ণ। এরই মধ্যে একটা প্রকট সামাজিক সমস্যার কথাও টেনে ফেলেছেন। আজকের এইসব ডাকাতে ছেলেগুলোর জন্য অলোক রায়ের মতো ধনী ব্যবসায়ীর কিছু সফট কর্নার আছে, কিন্তু এর মধ্যেও ভদ্রলোকের মধ্যে একটা বিশেষ কিন্তু বোধ কিন্তু ওকে আচ্ছন্ন করে রেখেছে। কি এমন যেটা 4 লক্ষ টাকার থেকেও অনেক বেশি দামি? ভাবনাটায় থমকে দাঁড়ালো কুশলের পরবর্তী প্রশ্নে। কুশল বলছে, মিস্টার রায়, আপনি তবে বলে থেমে গেলেন, তার মানে আপনার কিছু ব্যক্তিগত সমস্যা আপনাকে চিন্তায় ফেলেছে। আই সি, আপনি এখন অ্যাবসেন্ট মাইন্ডেড। কেন এই প্রশ্ন করার অধিকার কি আমার নেই? তবে আপনি যদি মনে করেন, তাহলে আমাদের সিকিউরিটি গার্ড আপনাকে গাড়ি অবধি পৌঁছে দিতে পারে। আপনার নিরাপত্তার জন্য বলছি। অলোক রায়ের সুন্দর মুখের সামান্য হাসির ঝিলিক, বিষণ্ণতার হাসি। একসময় উনি বললেন, এক্ষেত্রে আমার নিরাপত্তার চেয়ে ওই তবেটায় আমি বড় বিব্রত। আসলে আমি খুব বিপদে পড়েই। অলোক রায় সহসাই তার কথা থামিয়ে একবার আর চোখে তাকালেন নীলের দিকে। ইঙ্গিতটা নীল বুঝতে পারে। ওই তবেটারই জানার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু আর কোনো ছুতোয় এখানে বসে থাকা যায় না। সে উঠে দাঁড়ায়। কুশল, তুই একটা কাজ কর, এখন পিক আওয়ার পরে দেখা হবে, অথবা পালে রাতে একবার আমার বাড়িতে চলে আয়। বাধা দেয় কুশল। মিস্টার রায়, আপনি একটু আগে একটা বিপদের প্রশ্ন তুলেছেন। বিপদটা কী এবং কতটা ক্ষতিকর তা জানি না,
তবে সত্যিই যদি তেমন সাংঘাতিক এবং অপরাধমূলক ব্যাপার হয় তাহলে নিঃসংকোচে আপনি ওর সামনে বলতে পারেন। আসলে ও শুধু আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস নয়, ওর একটা অন্য সামাজিক পরিচয় আছে। সত্যি যদি আপনার কোনো বিপদের ব্যাপার ঘটে থাকে অথবা ঘটতে পারে বলে মনে হয়, তাহলে ইনি একজন আইডিয়াল ম্যান টু সলভ ইট। ইনি হচ্ছেন মিস্টার নীল ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। হয়তো আপনার ওকে কাজে লাগতে পারে। অলোক রায় নীলের দিকে তাকান, একেবারে সরাসরি, যদিও তার ভ্রুতে সামান্য ভাঁজ। আই সি, ইনি প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনার কি কোনো ইনভেস্টিগেশন ফার্ম আছে? মানে আজকাল তো এরকম অনেকেই খুলেছেন। না মিস্টার রায়, ওটাও আমার শখের ব্যাপার, ব্যক্তিগত চর্চাও বলতে পারেন। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই। একটা কথা নিশ্চয়ই জানেন মিস্টার ব্যানার্জি, কোনো চর্চায় সফলতার এক্সট্রিমে পৌঁছতে পারে না যদি না সেটাকে প্রফেশনাল করা যায়। ইউ আর রাইট অ্যান্ড আই বিলিভ ইট। অলসো আই ফলো দ্যাট থিওরি। বলে অলোক রায় নিজের মধ্যেই যেন ডুবে যান। সম্ভবত কি বলবেন না বলবেন সেটাই হয়তো মনের মধ্যে হাত রাখছিলেন। গুমরটা কাটালো কুশলে। মিস্টার রায়, আমি আপনার উপর কিছু চাপিয়ে দিতে চাই না। সত্যিই তো, এটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। এনিওয়ে নীল, আমি সন্ধ্যাবেলা অফিসে ফেরত যাচ্ছি, তারপর তোর বাড়ি আসছি, ঠিক আছে? জলখাবার করে রাখিস, মাসিমার হাতে রান্না অনেক দিন খাইনি। নীল হাসতে হাসতে উঠে দাঁড়ায়, বলে, যদি আলটাঙ্কা কোথাও ফেসে যায় তাহলে তোকে রিং দেব। ওয়েল মিস্টার রায়, চলি তাহলে। কাচের দরজা ঠেলে নীল বেরুতে যাবে এমন সময় অলোক রায়ের কথা শোনা গেল। জাস্ট আ মিনিট মিস্টার রায়, আমার চুপ করে থাকার অর্থটা কুশল সাহেব ঠিক ধরতে পারেনি। আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম। কাইন্ডলি আপনি একটু বসবেন, যদি না কোথাও কোনো তাড়া থাকে। অগত্যা নীলকে ফিরতেই হয়। আধ খাওয়া সিগারেটটা অ্যাস্ট্রেতে চালান করে অলোক রায় আবার একটা সিগারেট বার করলেন। নীলের দিকে এগিয়ে ধরেন। একটু আগেই কুশল রিফিউজ করেছিল। সেও যদি রিফিউজ করে তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। আলতো করে একটা কিংস তুলে নেয়। আসলে মিস্টার ব্যানার্জি, আমি ভাবছিলাম নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনাদের আর কোনো বিরক্তি ঘটাই, তাই আবার ম্যানেজার সাহেবের বিজি আওয়ার্সে সেটা কি উচিত হবে? কুশল আর চোখে নীলের দিকে তাকালো। নীলও চোখ মোটকে সায় জানায়। কুশল মিটিমিটি হেসে অলোক রায়কে বলে, আপনি বলতে পারেন আপনি আমাদের ব্যাংকের একজন রেসপেক্টেড অ্যাকাউন্ট হোল্ডার। আপনাদের সুখ সুবিধার দিকে নজর রাখা ব্যাংক ম্যানেজারের ডিউটির মধ্যে পড়ে। অতএব নো কোয়েশ্চেন অফ টাইম ওয়েস্টিং, আপনি বলুন, সম্ভব হলে আমরা আপনাকে সাহায্য করব। অলোক রায় নীরব করে ঘাড় নাড়ান। তারপর বলেন, একটু আগে আমি যতই সাহসের বড়াই করি না কেন, চোর ডাকাত ছাড়াও এতগুলো টাকা একা নিয়ে যাওয়ার মধ্যে একটা রিস্ক তো থেকেই যাচ্ছে। সঙ্গে ড্রাইভার থাকলেও নিরাপত্তার গ্যারেন্টি নেই। হয়তো টাকা লোভে আমার প্রাণটাও যেতে পারে। তবু হাজার ঝুঁকি থাকা সত্ত্বেও টাকাটা আমায় আজই নিতে হবে, এবং ক্যাশ। কাউকে পেমেন্ট করার আছে? হ্যাঁ, পেমেন্টই বটে। এই টাকাটার উপর নির্ভর করছে আমার স্ত্রীর জীবন মরণ। জীবন মরণ মানে কি অসুস্থ? তাহলেও তো বুঝতাম টাকা ব্যয়ের পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। না না ম্যানেজার সাহেব, সেসব কিছু নয়। আসলে গত পরশু বিকেল থেকে আমার স্ত্রী নিখোঁজ। নিখোঁজ? ইউ মিন? নোটিস একটা হদিশ পাই ঠিক আজ সকালে চিঠিতে। তাতে লেখা আছে আগামীকাল রাত ঠিক 9টার মধ্যে যদি আমি 4 লক্ষ টাকা নগদ দিতে পারি তাহলে আমার স্ত্রী মুক্তি পাবে, নচেত আমার স্ত্রীকে নিশ্চয়ই ফেরত পাবো লাশ হিসেবে। তাই হাজার রিস্ক হলেও আমার স্ত্রীর জীবনের বিনিময়ে টাকাটা আমায় দিতেই হবে। এবার নিশ্চয়ই বুঝছেন কেন এতগুলো টাকা আমায় ক্যাশ তুলতে হচ্ছে এবং কোথায় আমার বিপদ। এক্ষেত্রে কি পুলিশ কি প্রাইভেট ইনভেস্টিগেটর কেউই কিছু করতে পারে না? সেসব করতে গেলেই ফলাফলটা মারাত্মক হয়ে আমার কাছে ফিরে আসবে। এক্সকিউজ মি মিস্টার, এর অর্থ আপনি এখনো পর্যন্ত পুলিশকে কিছু ইনফর্ম করেননি? ওই যে বললাম, ফলাফলটা মারাত্মক হয়ে ফিরে আসতে পারে। চিঠিটা পেয়েছেন আজ সকালে পোস্টে? না, লেটার বক্সে পড়েছিল, ভিকু এনে দিল, কিন্তু কোনো পোস্ট অফিসে সিল নেই। একটা প্রশ্ন করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড? মাইন্ড করার কিছুই নেই মিস্টার ব্যানার্জি। আপনি একজন ইনভেস্টিগেটর, যদিও
আমি আপনার নাম শুনিনি, কারণ আমার জীবনে তার কোনো প্রয়োজন হয়নি। তবু আপনি প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে আমার কোনো আপত্তি নেই। আপনার স্ত্রী নিখোঁজ হয়েছেন গত পরশু। এর মধ্যে একটা এফআইআর করা তো উচিত ছিল। করেছি। 24 ঘন্টা অপেক্ষা করার পর গতকালই থানায় ইনফর্ম করি, তবে তখনও চিঠি বা মুক্তিপণের কোনো ফরমান আসেনি। ঠিক আছে, কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করলেন কেন? আই মিন, উনি কি এর আগেও এইভাবে না জানিয়ে কোথাও গিয়েছিলেন নাকি? মিস্টার ব্যানার্জি, আমার স্ত্রী ফার্স্ট অফ অল একজন অ্যাডাল্ট লেডি এবং একেবারেই পর্দানসীন নন, এবং আমিও পছন্দ করি না মহিলা বলে তিনি ঘর ছাড়া আর কিছুই চিনবেন না। হ্যাঁ, একা বাইরে বেরোনোর অভ্যেস আছে, তবে বাড়ির গাড়িতে। কিন্তু পরশু আমি বাড়ি ফিরে একটু রাত করে ডিরেক্টর্স মিটিংয়ে আটকে গেছিলাম। বাড়ি ফিরে শুনি আয়তি, মানে আমার স্ত্রী, তখনও ফেরেনি। রাত তখন কটা? প্রায় 10টা। উনি নিশ্চয়ই গাড়ি নিয়েই বেরিয়েছিলেন। না, আশ্চর্যের ব্যাপার তো ওটাই, ওই দিনই ও গাড়ি নেয়নি। আর ইউ শিওর? শিওর মানে? গাড়ি তো বাড়িতেই আছে, এবং আয়তি ও নিজের গাড়ি ব্যবহার করে। ওর কি আলাদা গাড়ি ছিল? হ্যাঁ, বিয়ের পর ওকে আমি একটা মারুতি প্রেজেন্ট করি। গাড়িটা কি উনি নিজেই ড্রাইভ করতেন? হ্যাঁ, ড্রাইভার নিয়ে গাড়ি চড়াটা ওর একেবারেই পছন্দ ছিল না। অর্থাৎ উনি কোথায় যেতেন বা না যেতেন সেটা আপনি জানতেন না? জানার কি আছে, দরকারই বাকি। বড়জোর কোনো বন্ধু বান্ধবের বাড়ি হয়তো, নয়তো বাপের বাড়ি। বেশ, তা আয়তি দেবীকে ফিরতে না দেখে আপনি কি করলেন? মানে খোঁজাখুঁজির ব্যাপারটা? প্রথমে ভেবেছিলাম হয়তো বাপের বাড়ি গেছে, হয়তো ওখানেই আটকে পড়েছে। প্রতি মুহূর্তেই ভাবছিলাম হয়তো ফোন আসবে। 11টা পর্যন্ত অপেক্ষা করার পর আমি ওর বাপের বাড়ি ফোন করি, কিন্তু ওরা কেউ সঠিক সংবাদ দিতে পারলে না। তারপর ওর পার্সোনাল টেলিফোন ডায়েরি থেকে ওর বন্ধুদের একে একে ফোন করি, একই রিপ্লাই। সেদিন কারোর বাড়িতেই ও যায়নি। সারা রাত নানা দুশ্চিন্তায় কাটিয়ে ভোরবেলা সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করেছি, থানা, হসপিটাল, কোনো কিছুই বাদ দিইনি। এরপর লোকাল থানায় ডায়েরি করাই। গতকাল সারাদিন এইসব করেই কেটে যায়। তারপর আজ সকালে ওই চিঠি। আচ্ছা, আপনার বা আপনার স্ত্রীর কোনো ব্যক্তিগত শত্রু আছে? আমার স্ত্রীর কোনো ব্যক্তিগত শত্রু আছে বলে আমার কিন্তু জানা নেই, তবে আমার নিশ্চয়ই আছে। স্ত্রীকে কিডন্যাপ করে যারা টাকা ক্লেম করে তারা আমার শত্রু তো বটেই। ম্যানেজার সাহেব, আই এম অলরেডি লেট। আপনি যদি টাকাটার একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। টাকাটা তাহলে আপনিই দেবেন ঠিক করে নিয়েছেন? একটু আগেই বলেছি, আই লাভ মাই ওয়াইফ। আমার কাছে 4 লক্ষ টাকার থেকে আমার স্ত্রীর জীবনের দাম অনেক বেশি। জীবনে 4 লক্ষ টাকা অনেক অনেক আসবে, অনেক যাবে, কিন্তু বুঝলাম। আর টাকাটা পেয়ে যদি কিডন্যাপাররা আপনার স্ত্রীকে মুক্তি না দেয়, মানুষের রক্তের স্বাদ পাওয়া বাক্যে কি মানুষের বিশ্বাস করা উচিত? তাহলে তাহলে আমি কি করতে পারি? আই ডোন্ট বিলিভ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। খবরের কাগজে ফিরে আসার বিজ্ঞাপন দেওয়ার উপায় নেই। এমন কোনো নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব নেই যারা ঠিক এই বিপদে আমার পাশে এসে দাঁড়াবে। বরং বন্ধুর বেশে জেলাস কিছু ব্যক্তি বিলং করে আমার আশেপাশে। তারা সামনে সহানুভূতি দেখালেও আড়ালে চোখ টেপাটেপি করবে। আপনি বলুন না মিস্টার ব্যানার্জি, টাকাটা দেওয়ায় রিস্ক নেওয়া ছাড়া আমার আর কি করার আছে? টেনশন বা চিন্তার সামনে এসে দাঁড়ালে নীলের সিগারেট খাওয়াটা একটু বেড়ে যায়। সম্ভবত অলোক রায়ের ব্যাপারটা ওর মগজে ঢুকেছিল। আর একটা সিগারেট ধরিয়ে ও কিছুক্ষণ অলোক রায়ের কথাগুলো ভেতরে ভেতরে নাড়াচাড়া করতে থাকে। এক হিসেবে অলোক রায়ের কথাগুলো কিন্তু উড়িয়ে দেবার নয়। ধনী ব্যবসায়ীদের আপাত দৃষ্টিতে অনেক বংশগত বা বন্ধুবান্ধব থাকলেও আপনজনের মতো বন্ধু না পাওয়াই বোধহয় তাদের ট্র্যাজেডি। অর্থ অনেক কিছুই দিতে পারে, কিন্তু সৎ বন্ধু দিতে করে গড়িমসি। কি ভাবছেন মিস্টার ব্যানার্জি? অ্যাম আই রং? আমার ভাবনাটা কি নাবালকের মতো? আসলে এনি হাউ অর রাদার আমি আমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য যে কোনো রিস্ক নিতে পারি, যে কোনো। টাকাটা কোথায় এবং কখন দিয়ে আসার কথা তেমন কিছু নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেওয়া আছে? হ্যাঁ, চিঠিতে সেটাই স্পষ্টাক্ষরে লেখা আছে। আগামীকাল রাত 9টায় গোয়ালিয়র মনুমেন্টের অপোজিটে যে মাথা ঝাঁকড়া গাছটা আছে তার নিচে টাকার ব্যাগটা যেন রেখে চলে আসি। আপনার স্ত্রীকে কি ওরা সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবে? বলতে পারবো না,
চিঠিতে সেসবের কোনো উল্লেখও নেই, কেবল লিখেছে টাকাটা পৌঁছে দিয়েই যেন সোজা বাড়ি ফিরে আসি। এমনকি সেখানে ফার্দার দাঁড়ানো নিষেধ। ফস করে কুশল বলে ওঠে, পুরো টাকাটাই জলে ফেলে দেওয়ার ব্যাপার? হতেও পারে, নাও হতে পারে। হয়তো বাড়ি ফিরে দেখবো আমার স্ত্রী বাড়ি চলে এসেছেন। সেই ভালো, আপনি সেটাই করুন, টাকাটা দিয়েই দিন। দেখুন না একটা রিস্ক নিয়ে। আমিও তাই ভেবেছি। ব্যবসা করতে গিয়ে কতবারই তো কত রিস্ক নিয়েছি, উতরেও গেছি। এটা আরো বড় ব্যাপার, আমার স্ত্রীর জীবন। ম্যানেজার সাহেব, আর আমার নতুন করে কিছু ভাবার নেই। আপনি টাকাটার ব্যবস্থা করুন কাইন্ডলি। কুশলের আর কিছু করবার ছিল না। রেসপন্সিবল ম্যানেজার হিসেবে তার যেটুকু উপদেশ দেওয়ার ছিল তা সে করেছে। এরপর অলোক রায়ের মতো ঝানু ব্যবসাদার তার নিজের ভাবনা থেকে সরাবার চেষ্টা বোকামি। আর সত্যিই তো, টাকাটা না দিলে যদি মিসেস রায়ের চরম কিছু ঘটে যায়, তখন সে তার নিজের কাছেই তো উত্তর দেওয়ার কিছু থাকবে না। অলোক রায়ের কাছ থেকে টোকেনটা নিয়ে সে বেরিয়ে যায়। ফিরে আসে 500 টাকার 8টা বান্ডিল নিয়ে, সবই ব্র্যান্ড নিউ। তখনও পর্যন্ত ব্লু রিভেনগুলোও খোলা হয়নি। ইচ্ছে করে সে সিরিয়াল নম্বরের নোটগুলো নিয়ে এসেছে। অ্যাটাচিতে বান্ডিলগুলো ভরতে ভরতে অলোক রায় বললেন, হ্যাঁ, রিস্ক, সত্যি বড় রিস্ক। কিডন্যাপারদের বিশ্বাস করাই উচিত নয়, বিশেষ করে এতগুলো টাকার লোভ। চকিতে একটি সম্ভাবনা ওর মাথায় স্ট্রাইক করে। নীলকে বলেন, আমার মনে হয় ওরা আমার স্ত্রীকে ছেড়ে দেবে, অন্তত এইবারের জন্য। কেন জানেন? ওরা এর পরেও আবার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার যদি কিডন্যাপ করতে পারে, আবার মুক্তিপণ দাবি করবে। সোনার হাঁস মেরে ফেললে হাত তো তার কাছ থেকে সোনার ডিম পাওয়া যাবে না। তাই বলছিলাম কি মিস্টার ব্যানার্জি। প্রশ্ন নিয়ে উনি নীলের মুখের দিকে তাকান। কিছু বলতে চান? বেশ তো, বলুন না। এর পরে কি ইনভেস্টিগেট করানো যায় না? অর্থাৎ একবার টাকা দেবার পরে? ইয়েস, আই ওয়ান্ট টু সে দ্যাট। যাই, না যাওয়ার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট আপনার স্ত্রীকে ফিরে পেতে হলে অপরাধীর গতিবিধি সম্বন্ধে কিছু হদিশ পাওয়া গেলেও যেতে পারে। আপনি কি সে দায়িত্বটা নেবেন? আপনি চাইলেই নিতে পারি। ভবিষ্যতে যে এই ঘটনা ঘটবে না তার কোনো 100% গ্যারান্টি নেই। আসলে আমি নিজেও চাই অপরাধীদের ধরতে, কিন্তু সবটাই হবে আমার স্ত্রীকে ফেরত পাওয়ার পর, নট বিফোর দ্যাট। নীল সামান্য সময় ভাবতে নিল, তারপর বলল, বেশ, তাই হবে। আপনার যোগ্য পারিশ্রমিক আমি নিশ্চয়ই দেব, যদি আপনি ওই কিডন্যাপারদের। ঠোঁটের উপর আঙুল চেপে নীল খানিকটা সময় নিল কিছু ভাবতে। তারপর বলল, টাকাটা আপনি দিন, কিন্তু তার আগে আপনার সঙ্গে কিছু কথা বলে নিতে চাই। ইউ আর অলওয়েজ ওয়েলকাম মিস্টার ব্যানার্জি। আপনি কখন আসছেন? আমি আপনাকে ফোনে জানিয়ে দেব। নাম্বারটা প্লিজ। অলোক রায় নিজের একটা কার্ড নীলের দিকে এগিয়ে দেন। গোয়ালিয়রের মনুমেন্টের কাছে এসে নীল কবজি কুড়িয়ে দেখল যে 9টা বাজতে এখনো 15 মিনিট বাকি। সে একা আসেনি, সঙ্গে আছে দীপু। দীপু স্যাটেলাইট। ওর একটা ছোট্ট ইতিহাস আছে। দীপু ওরফে দীপঙ্কর, কলকাতার আর 5টা মামুলি শিক্ষিত বেকারের একজন। আর কয়েকশো দরখাস্ত পাঠাবার পর ও যখন মোটামুটি কনফার্মড হয়ে গিয়েছিল, তখন সে পড়ল নেশাখোর বন্ধুর পাল্লায়। সে যাই হোক, সেখান থেকে সে বেরিয়ে এসেছে। নীলের অ্যাডভেঞ্চারাস জীবনের সঙ্গে ও নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। বাঁচার একটা গ্রিল খুঁজে পেয়েছে। এখন তো ও নীলের সর্বক্ষণে সাঁকড়েত। তবে ছোকরাটাই একটু বাঁচপল। মাঝে মধ্যে হয়তো ইচ্ছে করে মস্তানির ভাষা টাষাগুলো ব্যবহার করে। এখন ঠিক শীতকাল নয়, কয়েকদিন আগেই কালী পুজো হয়ে গেছে। বিশেষ করে গঙ্গার ধারের হাওয়াতে সামান্য শিশির আমেজ। দীপু একটা কালো রঙের প্রায় ওজনহীন উইন্ড চিপার পড়েছিল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বেশ রোমাঞ্চিত ভঙ্গিতে নীলের পাশে পাশে হাঁটছিল। হঠাৎ ও বলে উঠল, আচ্ছা গুরু, বুড়োর সঙ্গে মালকড়ির ব্যাপারটা রফা করে নিয়েছো তো? শেষকালে শালা কাজ হাসিল হয়ে যাওয়ার পর বুড়ো দেখাবে বুড়ো আঙুল। এইসব বড়লোকদের শালা আমার হাড়ে হাড়েছে না। সব সময় এত টাকা টাকা করিস কেন বলতো? আমার তো আর শালা বাপের চিনি কল নেই। টাকাই হচ্ছে আজকের দিনের গ্রেট ফ্যাক্টর। শুধু টাকা দিয়ে মোড়াই কি একটা জীবন তোর ভালো লাগে? বাজে কপচিও না তো। কোন শালা পুষবে যদি পকেট গড়ের মাঠ হয়? তাছাড়া যে কোনো কাজেই তো প্রফেশনাল হতে হয়, আর প্রফেশনাল না হলে। তার মানে এখন তোর পকেটের অবস্থা খুবই করুণ।
শুধু করুণ নয়, নিদারুণ। ঠিক আছে, হা উতাস করতে হবে না। বাড়ি ফিরে মনে করিয়ে দিস। সামনের গাছটা নজরে পড়েছে? অনেকক্ষণ। চোখ তো আমার আগাগোড়া লেপ্টেই রয়েছে ওখানে। একটা কাজ কর, তুই গাছটার পাশ দিয়ে সোজা হেঁটে বেরিয়ে যা, কিন্তু দৃষ্টিটা সজাগ রাখবি। এমন কিছু করবি না যাতে। খেয়ে পেয়েছো নাকি? এতদিন তোমার ট্রেনিংয়ে আছি কি ঘোড়ার ঘাস কাটবার জন্য? তুমি শুধু দেখে যাও বলেই ও সোজা এগিয়ে যায় সামনের দিকে। হালকা ঠান্ডা পড়ার জন্য এমনিতেই জায়গাটা নির্জন। হাওয়া খাবার জন্য যারা আসে তারা অধিকাংশই গাড়িওয়ালা বাবু। বাকি যারা তারা ঠিক গেরস্থ মধ্যবিত্ত, ছাপোষা নয়। তবুও কিছু পথচারী রয়েছে, আর রয়েছে কিছু দুঃসাহসিক প্রেমিক প্রেমিকা। একটু ঠাউর করলেই বোঝা যাবে যে অন্ধকার গাছতলায় ঘনিষ্ঠবদ্ধ যুগলও উপস্থিত রয়েছে, তবে তারা সংখ্যায় নগণ্য। টহলদারি পুলিশের ঠেলায় অবশ্য কেউই নিবিড় সান্নিধ্য লাভ করতে পারে না। বঞ্চিত মুখে তারা এদিক ওদিক চলে যাচ্ছে। দীপু সোজা চলে গেল গঙ্গার ধারে, একটা সিগারেট ধরালো। তার মুখ আড়াআড়ি গঙ্গার দিকে ফেরানো থাকলেও দৃষ্টি ছিল গাছতলাতেই। দীপুকে আর দেখা যাচ্ছে না। ও হয়তো দাঁড়িয়ে আছে সেদিয়ের দিকে। আবার ঘড়ি দেখল নীল, 9:05। অলোক রায়ের এসে যাওয়ার কথা। এদিক ওদিক তাকিয়ে দেখল এই মুহূর্তে কোনো গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে একটা সামান্য সন্দেহ উকি দিল, তবে কি অলোক রায় ডিসিশন চেঞ্জ করলেন? কিন্তু আজ সকালেই তো উনি বেশ কনফার্মড ছিলেন। অ্যাপয়েন্টমেন্ট ঠিক হয়েছিল যে ওর অফিসেই কথা হবে, বিফোর অফিস আওয়ার্স। নীল 8টা নাগাদ পৌঁছে গিয়েছিল অলোক রায়ের চেম্বারে। হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বীরের একটা অফিস বাড়ির 5th ফ্লোরে ওদের ব্যবসার অফিসিয়াল কাজকর্ম হয়। একমাত্র কেয়ারটেকার ছাড়া তখন আর কেউই ছিল না। চেম্বারে মনমরা হয়ে বসেছিলেন অলোক রায়। তখনই সব কথাবার্তা হয়ে যায়। ওকে গোয়ালিয়রের মনুমেন্টের সামনে গাছতলায় কি করতে হবে। তখন উনি লোকে জিজ্ঞাসা করেছিল যে শেষ পর্যন্ত উনি টাকাটা দেবেন কিনা। অলোক রায় তখনও পর্যন্ত ডিটারমাইন্ড। 9টা বাজতে মিনিট 3 মতো বাকি। এমন সময় একটা সবুজ রঙের মারুতি এসে দাঁড়ালো গাছতলার সামান্য দূরে। রাস্তার এপার হলেও গাড়িটা কিন্তু নীলের চিনতে অসুবিধে হলো না। আজ সকালেই ওই গাড়িটাকেই অফিস বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ওটাই আয়তির নিজস্ব গাড়ি। গাড়ি থেকে নামলেন অলোক রায় একাই। পরনে ধূসর রঙের সাফারি স্যুট, হাতে একটা কালো রঙের থলে। নেমেই তিনি এদিক ওদিক তাকালেন, তারপর কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালেন, একটু ইতস্তত ভাব। তারপর একেবারে জোর কদমে গিয়ে দাঁড়ালেন গাছতলায়। এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলেন গাছটার ঠিক উল্টো দিকে। নীল যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অলোক রায়কে আর দেখা যাচ্ছিল না। প্রায় 2-3 মিনিট পর অলোক রায় ফিরে এলেন গাছের ওপাশ থেকে। তার হাত ফাঁকা। আরও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন সেই গাছেরই নিচে। ঘড়ি দেখলেন। নীলও নিজের ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন 9টার ঘর পেরিয়েছে। সোজা গিয়ে উঠলেন সবুজ মারুতিতে। স্টার্ট দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। অপেক্ষা করা ছাড়া নীলের আর তখন কিছুই করবার নেই, কারণ বল এখন বিপক্ষের কোর্টে। তাদের খেলাটাই এখন দেখবার। কতক্ষণ কেটেছিল ঠিক মনে নেই। হঠাৎই দেখা গেল ময়দানের দিক থেকে অন্ধকার ফুঁড়ে একটি মেয়ে এগিয়ে আসছে। তার চলমান শরীরটা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো। কয়েক মিনিট আগে অলোক রায় যেখানে টাকার থলে রাখবার জন্য গিয়েছিল। মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। সে এখন গাছের মোটা গুড়ির উল্টো দিকে। প্রায় মিনিট 3-4 কেটে যাওয়ার পর মেয়েটি যখন বেরিয়ে এলো, নীল তখন ভাবছিল গাছতলাটার দিকে একবার এগিয়ে যায়। এবং ঠিক তখনই একইভাবে অন্ধকার ভেদ করে এগিয়ে আসতে দেখা গেল একটা যুবককে। যুবকটি ধীরে ধীরে চলে গেল গাছের নিচে। সম্ভবত মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে। এরপর মাত্র কয়েক সেকেন্ডের অবসর। পটপট করে 4টে তীব্র আলো গিয়ে আঁচড়ে পড়ল গাছের নিচে। এগিয়ে যায় নীল এবং 4 জন সাদা পোশাকের পুলিশ। নীল পৌঁছে দেখে গাছতলে ভীত স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে রয়েছে নরনারী। মেয়েটি বয়স 24-25, আর যাকে যুবক দেখে মনে হয়েছিল তার বয়স প্রায় 50-এর কাছে। আশেপাশে টর্চ ফেলে দেখা গেল কালো ব্যাগটা নেই। ইন্সপেক্টর বিকাশ তালুকদার মেয়েটির মুখে টর্চের আলো ছড়িয়ে দিলেন। সে আমি প্রথম দেখেই বুঝে গিয়েছি, কিন্তু কালো ব্যাগটা কোথায়? ওই কালো থলেটাই তো ভাবিয়ে তুলেছে। অলোকবাবু তো থলেটা নিয়েই এলেন, কিন্তু এই শিবপ্রসাদ,
একটু ভালো করে দেখো এদিক ওদিক। বাকি 3 জন কনস্টেবল আলো ফেলে ব্যাগ খুঁজতে শুরু করে দিল। বেশ রাগ রাগ চোখে মেয়েটার দিকে তাকিয়ে বিকাশ বললেন, তোমার নাম কি? আসলটা বলবে। মেয়েটির মুখের উগ্র প্রসাধন তখন চটে যাওয়ার মুখে। মুখে উঠেছে দরিদ্র ক্লিষ্ট একটা অবসন্নতা। প্রায় কাঁদো কাঁদো গলায় ঢোক গিলতে গিলতে বলল, আগে আগে রমা। থাকো কোথায়? সোদপুর। মারবো এক চাপড়। সোদপুর থেকে এখানে এসেছে? বাড়ি ফিরবে কি এরোপ্লেনে? না বাবু, লাস্ট ট্রেনেই যাব, রোজই আসি ফিরি। তা মরতে ওই গাছতলায় এসেছিলে কেন? আগে ওই বাবুটা বলল এখানে এসে দাঁড়াতে। কালো থলেটা কোথায়? কিসের থলে বাবু? আমি তো কোনো থলে আনিনি। এখানে একটা থলে পড়েছিল, সেটা কোথায়? বিশ্বাস করুন বাবু, আমি কোনো থলে মলে দেখিনি। ফের চালাকি হচ্ছে। সত্যি কথা না বললে আশেষ দুর্গতি, কেউ আটকাতে পারবে না। রমা নামের মেয়েটি তখন হাউমাউ করে কেঁদে ওঠে। আমার কথা বিশ্বাস করুন বাবুরা, আমার কাছে এই ছোট্ট ব্যাগ ছাড়া আর কিচ্ছু নেই। দেখেন দেখেন না, আপনারাই দেখেন। রমার ব্লাউজের নিচ থেকে একটা সস্তা দরের চেন টানা ছোট্ট একটা হাত ব্যাগ বের করে এগিয়ে দেয়। তারপর নিজেই চেন টেনে বার করে 10 টাকার 2টো নোট আর ছোট ছোট 2টো কয়েন। বলে, এর বেশি আমার কাছে আর কিচ্ছুটি নেই। বিকাশ একবার হাত বাড়িয়ে ব্যাগটা টেনে নেন। চেনটা খুলে ভেতরটা দেখেন। অবশ্য যদি অন্য কোনো কাগজপত্র থাকে। সত্যিই আর কিছুই ছিল না। আর আজকের রোজগারটা কোথায়? বাবুরা এখন অনেক শ্যানা হয়ে গেছে, চট করে কেউ আমাদের কাছে গেছে না। আমি তো ফিরেই যাচ্ছিলাম, হঠাৎ এই বাবুটা বলল ওর সঙ্গে কিছুক্ষণ বসলে 25 টাকা দেবে। সেই টাকাটা কোথায়? আগে বসতেই তো পারলাম না, তার আগেই তো টর্চ বাতি জ্বলে উঠল। এরপর বিকাশ ফিরলেন লোকটির দিকে। লোকটি তখন কাঁচা খুলে যাওয়ার অবস্থা, দরদর করে ঘামছে। পোশাক আর চেহারায় নির্ঘাত কেরানি। কটমট করে তার দিকে তাকিয়ে বিকাশ বললেন, বয়স তো ভালোই হয়েছে, রোগটা কদিনের? লোকটার যেন ব্রহ্ম তালু শুকিয়ে আসছিল। কোন রকমে ঢোক গিলে বলল, বিশ্বাস করুন স্যার, এই প্রথম। না, বিশ্বাস করলাম না। পুলিশের হাতের কেঠে চর খেয়েছেন? খাননি, খেলেই মনে পড়ে যাবে এর আগে কতবার মেয়ে নিয়ে ফুর্তি করেছেন। কোথায় থাকা হয়? নাম কি? আগে গড়পার, নাম শ্যামাকান্ত দস্তিদার। আসল নাম স্যার। বাড়িতে আর কে কে আছে? একাই থাকি একটা ছোট্ট ঘরে। আর বউ ছেলে মেয়ে কি দেশের বাড়িতে? আগে বিয়ে থা আর করে ওঠা হয়নি স্যার। কেন? 3 বার প্রেম করেছিলাম, ধোপে টেকে নি একটাও। ফিজিক্যাল নিডটা তো মেটাতে হবে স্যার, বুঝতে পারছেন, না হলে তো জন্মটাই মায়ের ভোগে। চপ। কালো থলেটা কোথায়? থলে? আমার কাছে তো স্যার একটা ছাই রঙের হাত ব্যাগ আছে, দেখুন স্যার। এর মধ্যে কিছু টাকা পয়সা আর কাগজপত্র ছাড়া আর কিছু নেই স্যার। কে পাঠিয়েছে আপনাকে এখানে? আগে স্যার নিয়তি আর কাম নামে একটা রিপু। শালা, মজা করা হচ্ছে। পাছায় যখন ভগীরথ প্রসাদের লাঠির ঠোনা পড়বে, পাপের জন্মে আর কামের কথা মনে পড়বে না। সে আর বলতে, তবে বিশ্বাস করুন স্যার, সত্যি কথাই বলছি, আমাকে কেউ পাঠায়নি। অফিসেও কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারি না, সবাই পেছনে লাগে। বাড়িতেও কথা বলার কেউ নেই, আর তাই। চাকরি করেন কোন অফিসে? নগণ্য একটা কোম্পানি স্যার। কোম্পানি বা বলি কেমন করে, একটা ডিপার্টমেন্টাল স্টোরে হিসেবের খাতা লিখি, ডেবিট আর ক্রেডিট। নাম মাহাতো অ্যান্ড সিং এন্টারপ্রাইজ। ওই ডালহৌসি পাড়ায় ওদের অফিসে বসি। তা স্যার, অন্ধকারে দাঁড়িয়ে মেয়েটার সঙ্গে সবে কথা বলতে শুরু করেছি জানেন। এমন সময় বিশ্বাস করুন স্যার, এর থেকে আমি আর কোনো গুরুতর অপরাধ করিনি স্যার, বিশ্বাস করুন। দুটোই হাউমাউ করে কেঁদে উঠল। রমা বলল, ওর বছর 3-এর মেয়েটা সারা রাত একা একা কাঁদবে সে না ফিরলে। কলঙ্ক রটে গেলে দুমুঠো ভাতের সংস্থানটাও চলে যাবে স্যার। এবারের মতো ছেড়ে দিন, মরা মায়ের নামে দিব্যি করে বলছি স্যার। এরপর আর কোনোদিনও কাম ভাব জাগলে
ওটার গায়ে নরম সিগারেটের ছ্যাঁকা দিয়ে আমি যা করে দেবো সব মানে 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 স্যার স্যার বুঝতেই পারছেন স্যার, দয়া করে হাজত বাস করাবেন না স্যার। সেটা কাল সকালেই বুঝবেন। চবে, দুজনকে ভ্যানে তোলো, আজ রাতের মতো থাকুক। ছেড়ে দিলেই পারতেন, দুটোই ইনোসেন্ট, দুটোই দু রকমের খিদের জ্বালাই গাছতলায় এসেছিল। আর একটু দেখে নিয়েই ছেড়ে দেবো, তা না হয় হলো, কিন্তু কালো থলেটা ম্যাজিক নাকি? এরা তো সবাই তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও নেই। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনি ঠিক দেখেছিলেন তো? মিস্টার রায় থলে নিয়ে গাড়ি থেকে নেমেছিলেন? ও ব্যাপারে কোনো ভুল নেই, কিন্তু থলে টানি লোকে, যাদের নেবার কথা এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে স্ট্রেঞ্জ। নিশ্চয়ই কেউ একজন নিয়েছে। বাট হু, হাউ অ্যান্ড হোয়েন? দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, আয়তী এখনও ফেরেনি। সকালেই অলোক রায় ফোন করেছিলেন নীলকে। নীলার দীপু যখন অলোক রায়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন বেলা প্রায় 11টা। শরৎ বোস রোডের বাড়িটা বাইরে থেকে সাবেকি, গঠনশীল দেখে মনে হয় আগের পুরুষেরই তৈরি করা। বাড়ির চারিদিকে বাগান, সামনে লোহার গেট, আর কাকড় বিছানো কিছুটা রাস্তা পার হওয়ার পর প্রধান দরজা। লোহার গেট ঠেলতেই খুলে গেল। দীপু হঠাৎ বলল, কিন্তু গুরু, এত বড় বাড়ি, তাও আবার লোহার গেট, কিন্তু পাগড়িধারী কোনো দারোয়ান তো দেখছি না। আছে হয়তো কোথাও ঘাপটি মেরে, তার ওপর বাড়ির মালকিন নিরুদ্দেশ, হয়তো সবাই মুহ্যমান। চ এগিয়ে দেখি। বেশি দূরে এগোতে হলো না, প্রায় মাটি ফুঁড়েই একজন ভৃত্য শ্রেণীর লোক ওদের সামনে এসে দাঁড়ালো। নীল কিছু জিজ্ঞাসা করবার আগেই লোকটা বলল, হ্যাঁ, বাবুই আপনাদের ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? হ্যাঁ, বাবু বলেছেন আপনারা এলে আপনাদের ওপরে নিয়ে যেতে। চলুন, বাবু ওপরেই বসে আছে, আপনারা আসুন আসুন। দিদিমণির কোনো খবর এলো? না বাবু, সেই শোকেই তো বাবু অস্থির। তোমার নাম কি? আগে ভিক্ষু। আচ্ছা ভিক্ষু, তোমাদের বাড়ির চিঠিপত্র এলে পিয়ন চিঠি কোথায় দিয়ে যায়? লেটার বক্স তো দেখতে পাচ্ছি না। আগে লোহার ফটকের সামনে রামসেবক থাকে, ওই নিয়ে নেয়, তারপর ওই যে দেখেন চিঠি বাক্স, ওখানে গিয়ে ফেলে দেয়। এতক্ষণে লেটার বক্সটা দেখা গেল। গাড়ি বারান্দার নিচে একটা দেওয়ালের গায়ে লটকানো রয়েছে, লেখা রয়েছে অলোক রায়। লেটার বক্সের সামনে গিয়ে নীল মিনিট খানেক মতো দাঁড়ালো। বক্সের গায়ে তালা ঝুলছে। আচ্ছা ভিক্ষু, মনে করো পিয়ন এমন সময় এলো যখন লোহা ফটকের সামনে রামসেবক নেই, অথচ গেট বন্ধ, তখন সে কাকে চিঠি দিয়ে যাবে? এমন তো হয় না, হলে হয়তো লোহার গেটের ওপাশ থেকে ছুঁড়ে ভেতরে দিয়ে দেবে। এ বাড়িতে লোকজন তো খুব বেশি নেই, কারোরা কারো নজরে এলে সে ওই বাসকে ফেলে দিয়ে দেবে। তা এর মধ্যে ওই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তোমার মনে পড়ছে? না বাবু। ঠিক আছে, চলো তোমার বাবুর কাছেই যাই। সিঁড়ি পেরিয়ে দোতলার ঘরে গিয়ে ওরা যখন পৌঁছলো, দেখলো অলোক রায় নিজের ঘরে একান্তে বসে রয়েছে একটা ছবি হাতে। নীলের আশা টের পেয়েই ঝটিতে ছবিখানা সামনে থেকে সরিয়ে একটা বইয়ের মধ্যে চালান করে দিয়ে উঠে দাঁড়ালেন। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে একজন মানুষের চেহারার যে এতটা আমূল পরিবর্তন ঘটতে পারে, সেটা অলোক রায়কে না দেখলে আর বোঝা যেত না। অলোক রায়ের মুখের দিকে তাকিয়ে নীলের মনে হলো মানসিক বিপর্যয় এবং দুশ্চিন্তা 1 সপ্তাহ আগে দেখা সেই সুপুরুষ মানুষটিকে অন্তত শারীরিক দিক থেকে অনেকটা বৃদ্ধ করে দিয়েছে। চোখের কোণে কালি, মুখের মধ্যে চিন্তার বলিরেখা প্রকট, ধবধবে ফর্সা রঙের তামাটের ছাপ, টসটসে সুখী মুখে মরু রুক্ষতা, অযত্নে উস্কো খুস্কো চুল, পোশাক পরিচ্ছদে এলোমেলো ভাব। তখনও রাত্রিবাস ছাড়েননি, দোমড়ানো কোচকানো অবস্থায় শরীরে লেগে রয়েছে। অ্যাস্ট্রে উপচে পড়ছে পোড়া সিগারেট ফিল্টারে, হাতে তখনও জ্বলন্ত সিগারেট। সুসজ্জিত বিশাল ঘরে মানুষটাকে বাজ পড়া গাছের মতো দেখাচ্ছিল। সামনের সোফায় বসতে বসতে নীল বলল, বসবো তো নিশ্চয়ই, কিন্তু এটা আপনি কি করছেন? আমি কি করেছি? আয়নায় নিজেকে দেখেছেন? বিষণ্ণ হাসি হেসে অলোক রায় বললেন, কি হবে, কার জন্যে শরীরের আর যত্ন নেব? আর যে
আজ যে আমার কিছু ভালো লাগছে না মিস্টার রায়। আপনার কষ্টটা আমি ফিল করছি মিস্টার রায়, কিন্তু ভেবে ভেবে শরীর ক্ষয় করলেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যা নয় বলুন বিপদ। আর এই বিপদ কাটার কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। আর আমি কি করতে পারি বলুন? ওরা ওরা টাকা চেয়েছিল, দিয়ে দিয়েছি। তবু ওরা আয়তিকে ছাড়ল না কেন? ওরা কি আরো কিছু চায়? তাও তো জানাচ্ছে না। সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না মিস্টার রায়। ওদের যদি কোনো নেক্সট দাবি থাকে সেটাই তো তাহলে তাদের জানানো উচিত ছিল। আচ্ছা, আপনার কাছে ওদের চিঠিটা আছে? আছে, যত্ন করে রেখে দিয়েছি। অলোক রায় উঠে গেলেন সুদৃশ্য একটি কাঠের আলমারির সামনে। দেরাজ টেনে বার করলেন একটি খাম। এই নিন, চিঠিটা খামের মধ্যেই আছে। চিঠিটা বার করার আগেই খামটা বেশ কিছুক্ষণ উল্টোপাল্টে দেখল নীল। খুব সাধারণ একটা খাম। নাম লেখা রয়েছে অলোক রায়ের। কোনো ঠিকানা নেই, কোনো ডাক টিকিট নেই। অর্থাৎ কেউ একজন হাতে করে ডাক বক্সে ফেলে দিয়ে গেছে। খামটা দেখতে দেখতেই নীল জিজ্ঞাসা করল, মিস্টার রায়, আপনি তো বললেন চিঠিটা আপনার লেটার বক্স থেকে পেয়েছেন। আগে হ্যাঁ। লেটার বক্সের গায়ে তো দেখলাম তালা ঝুলছে, খোলে কে? সাধারণত আমি অফিস যাওয়ার সময় তালা খুলে চিঠির গোছা নিয়ে অফিসে চলে যাই। গাড়িতেই চোখ বুলিয়ে নিই, দরকারি হলে রাখি, নইলে ফেলে দিই। আর আপনার স্ত্রীর নামে কোনো চিঠি এলে? দুপুরে বাড়ি থেকে আমার লাঞ্চ চাই, তার হাতেই আয়তি বা আমার বোনের চিঠি থাকলে দিয়ে দিই। কিন্তু এই চিঠিটা আপনি পেয়েছিলেন সকালের দিকে, এবং চিঠিটা ডাকে আসেনি। কুরিয়ারের কোনো লোক এসেছিল কিনা খোঁজ নিয়েছেন? খোঁজ নিইনি, তবে কুরিয়ার হলে জানতে পারতাম। কিভাবে? আমার নামে যখন চিঠি, তখন আমি বাড়ি থাকলে আমি সই করে নিতাম। অর্থাৎ কুরিয়ার নয়, পোস্টম্যানও নয়, এবং আপনাদের ডাক বাক্সর ভেতরের দিকে। হোয়াট অ্যাকচুয়ালি ডু ইউ ওয়ান্ট টু সে? একটু ভাবলে আপনিও বুঝতে পারতেন। চিঠিটা যেখান থেকেই আসুক না কেন, বাড়ির কোনো হাতের লোক দিয়ে ওটা ডাক বাক্সে গেছে। ইয়েস, সেটাই সম্ভব, কারণ লোহার গেট পেরিয়ে মেন গেটে গাড়ি বারান্দায় লেটার বক্সে চিঠি তো হাওয়ায় উড়ে আসতে পারে না। আপনি বসুন, আমি খোঁজ নিচ্ছি। অলোক রায় উঠতে যাচ্ছিলেন, নীল বাধা দিল। আপনি পরে খোঁজ নিয়ে নেবেন, এখন অতটা জরুরি নয়। এবার নীল চিঠিটা বার করে উল্টোপাল্টায় নাড়াচাড়া করে। সাধারণ বন্ড পেপারে বাংলা টাইপরাইটারে লেখা হুকুমনামা। অলোক রায় যা বলেছিলেন তাই লেখা রয়েছে, কিন্তু টাইপরাইটারে এবং বাংলা টাইপে লেখা কেন? লেখক সম্ভবত হাতের লেখা গোপন করতে চায়। সেটাই স্বাভাবিক, কারণ যে চিঠি পাঠিয়েছে তার হাতের লেখা অলোক রায়ের কাছে পরিচিত। অর্থাৎ সে অলোক রায়ের কাছে ধরা পড়ে যাবে এমন সম্ভাবনাও রয়েছে। এর মানে অলোক রায়ের চেনা লোক সে। চিঠিটা খামে ভরতে ভরতে নীল জিজ্ঞাসা করে, এই কিডন্যাপিংয়ের ব্যাপারে আপনার কি কাউকে সন্দেহ হয় মিস্টার রায়? কাকে সন্দেহ করব? ফার্স্ট অফ অল, শি ইজ অ্যাডাল্ট এনাফ। অত্যন্ত স্মার্ট এবং ডেয়ারিং মেয়ে। তাকে কেউ ভুলিয়ে নিয়ে গেছে এমন কথা ভাবতে পারছি না। অবশ্য কলকাতা শহরে এই তো সেদিন কাগজে দেখলাম সল্টলেকের ওদিকে একটি ইয়াং মেয়েকে একদল ছেলে, মেয়েটিকে ওই মেয়েটির ৩-৪ জন বন্ধুর মাঝ থেকে জোর করে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, সেরকম কিছু হলে আমার নলেজের বাইরে। এছাড়া চেনা জানার মধ্যে এমন কে আছে? হঠাৎই থেমে গেলেন অলোক রায়। তারপর নিজের মনে মনেই বিড়বিড় করতে থাকলেন, না, এই বড় অবাস্তব চিন্তা। কি অবাস্তব চিন্তা মিস্টার রায়? এই যে আমার এই বিশাল বাড়িটা দেখছেন, এ কিন্তু আমার তৈরি নয়, বাপদাদাদের বাড়ি। একদিন অনেক লোকজন ছিল, আজ থাকার মধ্যে আমি, আয়তি আর আমার বিধবা বোন খেয়ালি। বোনটার দুর্ভাগ্য, বিয়ের মাত্র বছর 2-3-এর মধ্যেই বিধবা হয়। তা সেও আছে অন্যদিকে। অন্যদিকে কেন? সে অনেক কথা, পরে কোনোদিন বলবো। হ্যাঁ, যে কথা বলছিলাম, এছাড়া আছে সুব্রত, আমার বিশ্বস্ত ম্যানেজার। অফিস বাড়ি 2 সামলায়, তবে বয়স হয়েছে, তার সংসার আছে, ছেলে মেয়ে, বউ। না মিস্টার ব্যানার্জি, এদের কাউকে এই সন্দেহের মধ্যে ফেলা যাচ্ছে না। হায়তিকে চুরি করা খেয়ালি বা সুব্রতর সাধ্য নেই, প্রয়োজনই বা কি? আচ্ছা, এই বাড়িতে চাকর বাকর কজন? ভিকু, যে আপনাকে নিয়ে এলো, অনেক দিনের পুরনো চাকর, আমার বাবার আমলে এসেছিল, তখন অবশ্যই খুবই বাচ্চা। আছে হারুর মা, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে হারু মারা যায়,
ওর স্বামীর ব্যাপারটা ঠিক বলতে পারবো না, হয়তো মারা গেছে। এখন এখানেই পার্মানেন্টলি থাকে, রান্না সবকিছু ওরই দায়িত্ব। আর আছে ওই রামসেবক, একাধারে দারোয়ান এবং মালি। আগের মালিটা চলে যাওয়ায় রামসেবক নিজে থেকেই ওই কাজটা নিয়ে নেয়। গাড়ি কি আপনি নিজেই ড্রাইভ করেন? না না, আমার গাড়ি চালায় সুরেন। আয়তি নিজের গাড়ি নিজেই চালাতো। সুরেন অবশ্য ডিউটি শেষ করে বাড়ি চলে যায়। বাইরের লোক বলতে একমাত্র দেবপম চ্যাটার্জি। কে তিনি? তিনি যে ঠিক কে সেটা আমি এক কথায় বলে উঠতে পারবো না। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির কেউ নয়, তবে পারিবারিক বন্ধু বলা যেতে পারে। উনি কি প্রায়ই এই বাড়িতে আসেন? হঠাৎ একটু অন্যমনস্ক লাগলো অলোক রায়কে। সে অবস্থা থেকেই উনি বললেন, তা আসেন। প্র্যাকটিক্যালি দেবপম হচ্ছে আয়তির বন্ধু। বন্ধু? ইফ ইউ ডোন্ট মাইন্ড, কি রকমের বন্ধু? নীলের গলায় সম্ভবত অন্য কোনো ধরনের কিছু ইঙ্গিত ছিল। অলোক রায়েরা তা বুঝতে অসুবিধা হলো না। আপনি কি বিশেষ কিছু ইঙ্গিত করতে চাইছেন মিস্টার ব্যানার্জি? না, কারণ ছেলে মেয়ে বন্ধুত্ব এমন কিছু দুর্লভ নয়, বরং সেটা খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ওই তবেটা নিয়েই খেয়ালি অনেকবার আমায় অনেক কিছু বলতে চেয়েছে, কিন্তু কিন্তু নিজের স্ত্রীর সম্বন্ধে কোনো বাজে কথা বিশ্বাস করতে আপনার মন চায় না, তাই তো? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ঠিক তাই। আমি তো ওদের মধ্যে কোনো বেচাল কিছু দেখিনি কোনোদিন। ওদের মেলামেশা নিয়ে অবিশ্বাস করাটা কি সুস্থতার লক্ষণ? সে তো বটেই। আচ্ছা মিস্টার রায়, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? কয়েকশো ছবি আছে, কয়েকশো। আর অধিকাংশ ছবি ওই দেবপমের তোলা। দেবপম বাবু কি ছবি তোলেন? হ্যাঁ, ও তো প্রফেশনাল ক্যামেরাম্যান, প্রেস ফটোগ্রাফার। এই তো আমার কাছে একটা ছবি আছে, এই যে দেখুন। ছবিটা দেখেই নীল চমকে উঠল। আর চোখে দীপু ছবিটা দেখে ফস করে তো বলেই ফেলল, ইনি আপনার স্ত্রী? যা শালা। শালাটালাগুলো দীপুর মুখে জল ভাত হলেও অলোক রায় এ মন্তব্যে যেন বেশ ক্ষুণ্ণ হলেন। মুখ দেখেই বোঝা যায়। নীলও বেশ অসন্তুষ্ট। ঘাড় ফিরিয়ে একবার কটমট করে তাকালো দীপুর দিকে। দীপু টুক করে জিভ কেটে চুপ করে গেল। বুড়ুর বাজে বিরক্তি টেনে এনে অলোক রায় দীপুকে জিজ্ঞাসা করলেন, এতে এত অবাক হওয়ার কি আছে মিস্টার? ঠিক তা নয়, আসলে এটা সম্ভবত আয়তি দেবীর ইয়াং বয়সের একটা ছবি। চিন্তা না করেই রিমার্ক করে ফেলেছে। আই এম সরি। না মিস্টার ব্যানার্জি, ছবিটা রিসেন্টলি তোলা হয়েছে। ওই প্রিন্টটা দেখলেই তো বোঝা যায়। খোঁচাটা হজম করতেই হলো। ও তাই? অনেক সময় পুরনো নেগেটিভ সদ্য প্রিন্ট করালে কবেকার তোলা ছবি সেটা চট করে বলাটা মুশকিল হয়। আপনার বন্ধুর চমকে ওঠার কারণটা আমি অনুমান করতে পারি। শুধু আপনি বা আপনার বন্ধু নন, এই চমকটা অনেকের মধ্যেই। আসলে আয়তি আমার তৃতীয় পক্ষ। হ্যাঁ, আমাদের মধ্যে বয়সের ব্যবধান অনেকটা। আয়তি ইজ নাও অনলি 28। আই সি। বলে দীপ আর চোখে একবার দীপুর দিকে তাকালো। দীপু এখন সম্পূর্ণ উদাসীন। দৃষ্টি ফিরিয়ে অলোকটাকে জিজ্ঞাসা করল, তাহলে দেবপম বাবুর বয়স কীরকম? বেশি নয়, ওই বছর 32-33 হবে। সেই জন্যই হয়তো ওদের মধ্যে ভাবটা বেশি ছিল। তা ওদের এই ফ্রেন্ডশিপটা কতদিনের? আই মিন, বিয়ের আগের নাকি পরের? বিয়ের আগে থেকেই। একই কলেজে নাকি দুজনেই পড়তো। নাকি বলছেন কেন? আয়তির মুখে যেটুকু শোনা। বলে নীল একটা সিগারেট ধরায়। দেখা দেখি অলোক রায়ও একটা সিগারেট ধরালেন। অনেকক্ষণ গোজ মেরে বসেছিল দীপু। এক যাত্রায় আর পৃথক ফল কেন, দাও তোমার প্যাকেটটা বলে ও হাত বাড়ালো। নীল নিঃশব্দে ওর হাতে প্যাকেটটা ধরিয়ে দিতে দিতে বলল, মিস্টার রায়, আপনি নিশ্চয়ই আপনার স্ত্রীকে ফেরত পেতে খুবই উদগ্রীব। আমাকে দেখে কি তাই মনে হচ্ছে না? এবং আমাকে আপনি সেই দায়িত্বটা দিতে চেয়েছেন। অফকোর্স। তাহলে যে আমাকে আপনার জীবনের কিছু ব্যক্তিগত প্রশ্নের জবাব দিতে হবে। একান্ত আপত্তিজনক কিছু না থাকলে নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব দেব। আসলে ইনভেস্টিগেশনের জন্য ব্যক্তি জীবনের কিছু কথা তো জানাতেই হবে। আপনি প্রশ্ন করুন। আপনার আগের দুই স্ত্রীর সম্বন্ধে কিছু জানতে হচ্ছে। বলুন, কি জানতে চাইছেন? তৃতীয় স্ত্রী কেন? অর্থাৎ প্রথম দুজনের সঙ্গে কি আপনার ডিভোর্স হয়ে গেছে? মিস্টার ব্যানার্জি, আমার বয়স এখন প্রায় 54, অর্থাৎ এই কালের ছেলে নই। তার উপর বনেদি বংশ। ডিভোর্সের রেওয়াজ এ বাড়িতে এখনো নেই। তাহলে
দুজনেই মারা গেছেন। ন্যাচারাল ডেথ? প্রথম স্ত্রী মানে স্বপ্না, বিয়ের 10টা বছর আমাদের বেশ সুখেই কেটেছিল, কিন্তু হঠাৎ একদিন সিভিয়ার হার্ট অ্যাটাক। ডাক্তার ডাকতেও সময় দেয়নি, তার আগেই সব শেষ। আর দ্বিতীয় স্ত্রী? তন্দ্রা। ইচ্ছে ছিল না, খেয়ালি জোর করে ওর বন্ধুর সঙ্গে বিয়ে দিয়েছিল, কিন্তু 3-4 বছর কাটবার পরেও যখন ওর কোনো বাচ্চা টাচ্চা হলো না, হঠাৎ কেন জানি না ওর মাথায় গন্ডগোল দেখা দিল। প্রথম পুতুল নিয়ে সাজাতো, গয়না পরাতো, ভাবতাম ওই নিয়ে যদি ভুলে থাকে, কিন্তু সেটাই শেষ পর্যন্ত ভয়াবহ হয়ে উঠল। আমাকে তো শেষের দিকে সহ্য করতেও পারত না। ডাক্তার দেখিয়েছিলেন নিশ্চয়ই? সে আর বলতে, ড্রব্যাকটা ওর দিকেই ছিল। তা আপনার প্রথম পক্ষের কোনো সন্তান ছিল না? না, সেও এক অদৃষ্টের পরিহাস। বিয়ের পর বছর 5 মাথায় ও কনসিভ করেছিল। বুঝতে পারছেন আমাদের মনে তখন কত আনন্দ, রায় বংশের বংশধর আসছে, কিন্তু সেটা যে কত বড় পরিহাস তা কয়েক মাসের মধ্যেই টের পেলাম। হঠাৎ প্রফিউজ ব্লিডিং শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম বড় গাইনির কাছে। উনি পরীক্ষা করে বললেন হিসেকটমি, টিউমারটা অনেক বড় হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন না করালে সেটা ক্যান্সারে টার্ন করতে পারে। তবুও ডাক্তার চেষ্টা করেছিলেন ওভারি ডিস্টার্ব না করে অপারেশন করতে, কিন্তু তা সম্ভব হয়নি। তা তন্দ্রা দেবীর কি হলো এরপরে? উনি আপনাকে সহ্য করতে পারতেন না কেন? ওর ধারণা হয়েছিল ফলটা আমার, আমি সন্তানের উৎপাদনে অপারগ, তাই এই নিয়ে একদিন হঠাৎ একটা বড় রকমের আঘাত দিয়ে ফেলি তন্দ্রাকে। কিরকম? সারাদিন ব্যবসার নানান ঝামেলা সামলে রাতে বাড়ি ফিরে সব মানুষই যা চায় আমিও তাই চাইতাম, নিজের স্ত্রীর কাছে দুদণ্ড বসে একটু শান্তিতে কথা বলতে। তার বদলে যদি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে শুনতে হয় নানান কটু কথা, নানান ধিক্কারের কথা, কার মাথা ঠিক থাকে বলুন তো? একদিন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। যদিও ডাক্তার বিশ্বাস বারবার বলে দিয়েছিলেন তন্দ্রাকে যেন আমি কখনো কখনো ফাঁস না করি যে সে নিজেই সন্তান ধারণে অক্ষম, তাহলে তার মাথার রোগটা আরো বেড়ে যাবে। বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, সেদিনও লাঞ্ছনা ধিক্কারের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে সেদিন আমাকে ওই ডাক্তারের নিষেধ অগ্রাহ্য করেই বলে ফেলতে হয়েছিল সত্যি কথাটা। এমনকি ডাক্তারের রিপোর্টও আমি তাকে দেখিয়ে দিয়েছিলাম। আসলে কি জানেন, এসবই হচ্ছে পৌরুষের অহংকার। আসলে তন্দ্রা প্রতি মুহূর্তে আমার ওই পুরুষ সত্যকে অপমান করেছিল। আজ প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে সেটা আমার কত বড় ভুল ছিল। মিস্টার রায়, আমি বুঝতে পারছি তন্দ্রা দেবীর ব্যাপারে আপনি নিজেকে অপরাধী ভাবছেন, কিন্তু এটা একটা কমন সাইকোলজি। সত্যিই আমরা পুরুষরা প্রচ্ছন্ন অহংকারে খুবই তাড়াতাড়ি নিজেদেরকে হারিয়ে ফেলি, চিরকালেরই মেল ইগোইজম। হ্যাঁ, তারপর কি হলো বলুন তো? তন্দ্রা তখন প্রায় অ্যাবনর্মাল। মানে উন্মাদ? না, বরং ঠিক তার উল্টোটা, টোটালি ডাম্ব। কারোর সঙ্গে কোনো কথা নেই, প্রশ্ন করলেও কোনো উত্তর নেই। বেশিরভাগ সময়ই ওই যে দেখছেন বারান্দাটা, ওখানেই বসে থাকতো। না সাজ, না সজ্জা। একটা সর্বক্ষণের নার্স রেখেছিলাম। একদিন সে নার্সকেও গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। খেয়ালিও চেষ্টা করতো ওকে নর্মাল করতে, সেও পারেনি। তারপর ডাক্তারই পরামর্শ দিয়েছিলেন একটা চেঞ্জ অফ ওয়েদারের, কোনো পাহাড়ে বা সমুদ্রে নিয়ে যেতে। ওকে নিয়ে গিয়েছিলাম উটকামান্ড। পাহাড়ি পরিবেশ, লাগোয়া লেকের মনোরম শোভা দেখতে দেখতে ও আস্তে আস্তে নর্মাল হচ্ছিল। নির্বাক মানুষটা ধীরে ধীরে কথাবার্তা বলতে শুরু করেছিল। বাড়ি ফেরার আমারও তাগিদ ছিল, বুঝতেই পারছেন, ব্যবসার টান বড় টান। ট্রেনে উঠেই আবারও অসুস্থ হতে শুরু করলো, কিন্তু তখন আর ফেরার সময় নেই। একটা ফার্স্ট ক্লাস কূপ নিয়েছিলাম, সারাক্ষণ আমায় নজর রাখতে হতো ওর উপরে। রাতে ওকে ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতাম, আমিও শুয়ে পড়তাম। হঠাৎ হ্যাচকা টানে ট্রেন থেমে যেতেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। চোখ খুলি প্রথম নজর তন্দ্রার দিকে, দেখি ওর বিছানা খালি। বাইরে তখন হইচই শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মনটা আমার কু গেয়েছিল।
ছুটে কূপের বাইরে এসে শুনি কে একটা মেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। গার্ড দেখতে পেয়েই চেন টেনে ট্রেন থামিয়েছে। ট্রেন থেকে অনেকের সঙ্গে একটা ঘোরের মধ্যে আমিও নেমে গিয়েছিলাম। তন্দ্রা শরীরটা পাথুরে খোয়ায় থেতলে গেলেও চিনতে আমার কয়েক সেকেন্ডও দেরি হয়নি। ও সে কি বিভৎস দৃশ্য, ভাবতে পারছি না আমি। অলোক রায় কাহিনী শেষ করে তখন দুহাতে মুখ ঢেকে ফেলেছেন। দীপু এতক্ষণ ঝিম মেরে মনোযোগ দিয়ে সব শুনছিল। ওর আবেগ টাবেগগুলো একেবারেই নেই। এমন একটা করুণ মৃত্যু কাহিনী শোনার পরও ফস করে বলেই ফেলল যে আপনার স্ত্রীর ভাগ্য একেবারেই ভালো নয় মশাই, একটার পর একটা টেসে যাচ্ছে। নীল ভুরু কুচকে দীপুর দিকে তাকাতেই সরি গুরু বলে আবারও মাথা নিচু করল। আপনি ঠিক কথাই বলেছেন। সত্যি আমার স্ত্রীর ভাগ্য ভালো নয়। তৃতীয় বিয়েটা করার আমার একেবারেই ইচ্ছে ছিল না, তার উপর আয়তির মতো এক সদ্য যুবতীকে। এবারে খেয়ালির পীড়াপিড়িতে। খেয়ালি দেবী আপনাকে খুব ভালোবাসতেন, আপনাকে সংসারী দেখতে চান বলেই হয়তো। খেয়ালি দেবী কি আপনার নিজের বোন? সহোদরা। আসলে ওর বা আমার সংসারে নিজের বলতে তো আর কেউ নেই। ওনারও কি কোনো পুত্র সন্তান নেই? না, ও নিঃসন্তান। আমিও। আয়তী দেবীর সঙ্গে আপনার বিয়ে তো 5 বছর হয়েছে। হ্যাঁ। এবারও আপনার কোনো সন্তান হয়নি? না, সন্তান আর আমার হবে না। হয়তো এই আমার ভবিতব্য। তাই আমরা ঠিক করেছিলাম যদি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করা যায়। আয়তী দেবী কি রাজি হয়েছিলেন? না, ও বলেছিল এই বয়সে কেউ অ্যাডপ্ট করে না, তাহলে বলবে ইউ আর ওল্ড অ্যান্ড ইনকেপেবল। আরও কিছুদিন আমাদের ধৈর্য ধরা উচিত। শি ইজ কারেক্ট। মিস্টার রায়, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আয়তী দেবীর যে কোনো একটা ক্লোজ আপ ছবি রাখতে চাই, আপত্তি নেই তো? কি যে বলেন! বসুন, আমি একটা অ্যালবাম নিয়ে আসি, আয়তীর ছবি বোঝাই, যেটা খুশি নিতে পারেন। অলোক রায় উঠে দাঁড়ালেন। বোধহয় সংলগ্ন দ্বিতীয় ঘরে যাচ্ছিলেন। হঠাৎ নীল জিজ্ঞাসা করল, দেবপম বাবুর কোনো ছবি আছে আপনাদের অ্যালবামে? ওটাই হলো ট্র্যাজেডি। সাধারণত ফটোগ্রাফারদের খুব একটা বিশেষ ছবি থাকে না, তবু দেখুন যদি থাকে। অলোক রায় টলতে টলতে চলে গেলেন। সম্ভবত গত রাত্রে ঘুমটুমও হয়নি। ইতিমধ্যে সে ভিকু নামের লোকটি 4 জলখাবার নিয়ে এলো। ওকে দেখেই দীপু তরাক করে সোজা হয়ে উঠে বসল। আরে এসো গুরু, এতক্ষণ তো তোমার জন্যই হাঁ পিত্তেশ করে বসেছিলাম। শালা কখন থেকে যে কচকচানি চলছে, ঘুমই পেয়ে যাচ্ছিল আমার। কি এনেছো দাদা বলেই প্রায় 6 মিনিট ট্রেটা টেনে নেয়। বাহ, গরম জিলিপি, মাই ফেভারেট আইটেম, আর শুল্কে কচুরি। কোত্থেকে পেলে দাদা এসব জিনিস? আজকাল তো চট করে পাওয়া যায় না। একেই বলে বনেদি রুচি। নীল ভুরু কুচকে ছিল, কিন্তু ওসবের তোয়াক্কা না করেই ডান হাতের কাজ আরম্ভ করতে করতে দীপু বলল, আপাতত ভ্রুটা সোজা করো, পরে বাঁকা ভ্রু দেখবক্ষণ। পৃথিবীতে সব থেকে টানাটানি যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে সেটা হলো ক্ষুধার্তের মুখে অন্ন। খিদে বাপের ধমকানিকেও ভুলিয়ে দেয়। দীপুর কথা শুনে নীলের হাসি পেয়ে গিয়েছিল। হাসি চেপে ও বলল, বকবকানি থামিয়ে যেটা করছিস সেটা মন দিয়ে কর। আমার জন্য একটা টসটসে জিলিপি রাখলেই হবে। ওদের খাওয়া দাওয়া চলতে চলতেই অলোক রায় ফিরে আসেন। হাতে গোটা 2 চাপদা অ্যালবাম। দুটো অ্যালবামেই কেবল আয়তী দেবীর ছবি, বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাকে বিভিন্ন অভিব্যক্তিতে তোলা। মহিলার ফটোজেনিক ফেস, ফলে প্রতিটি ছবি তাৎক্ষণিক মুডে যথাযথ করে ধরে রেখেছে। আপনার স্ত্রী মশাই সিনেমায় নামলে ক্যান্ডার করে দিতে পারত। হ্যাঁ দীপুবাবু, দেববাবু একই কথা বলতো। আপনার স্ত্রী কি বলতেন? না, ওর ওসব কোনো ইচ্ছেই ছিল না। আসলে আমার স্ত্রী একটু যাকে বলে দেমাকি, রূপের অহংকারটা ওর একটু বেশি ছিল। তাই বলে সিনেমা থিয়েটারের ব্যাপারে ওর অ্যাটিটিউড খুবই নেগেটিভ। সেটাই আমার খুব ভালো লাগতো। এসব কথায় নীলের আর কোনো মনই ছিল না। ও অন্য একটা প্রশ্ন করল, দেবপম বাবুর ছবি দেখছি না তো? এটা তো আপনার আর আপনার মিসেসের। হ্যাঁ, তবে ওখানে যা ছবি আছে সবই দেবপমের তোলা, তাই ওর বোধহয় কোনো ছবি নেই। আপনি ছবি তোলেন না? ও যন্ত্রটি আমার মাথায় ঠিক ঢোকে না। তারপর ওটা ব্যবহার করতে গেলে যে সময় দিতে হয় সেটা আমার একেবারেই নেই। আচ্ছা, দেবপম বাবুর ঠিকানাটা আছে আপনার কাছে? না, থাকলেও জানি না। আয়তীর কাছে থাকলেও থাকতে পারে, তবে ওর অফিসের নামটা জানি।
উনি কি চাকরি করতেন? হ্যাঁ, একটা পত্রিকা অফিসে, দৈনিক সত্য সংবাদ। ভেরি গুড। দেবপম বাবু ছাড়া আয়ত দেবীর আর কোনো বন্ধু বান্ধবী, অর্থাৎ যাদের সঙ্গে ওনার বেশি ইন্টিমেসি ছিল? বান্ধবী তো অনেক আছে, তবে ইন্টিমেট তেমন কাউকে মনে পড়ছে না। এ বাড়িতে একমাত্র দেবপমই আসতো, তবে ওর দুজন বান্ধবীকেও প্রায় ফোন টোন করতো, হয়তো যাতায়াত করতো, আমি ঠিক খবর রাখিনি। আপনি তাদের চেনেন? একজনকে চিনি, সুপর্ণা বসু, ল্যান্সডাউন রোডে থাকে। আর একজনকে নামে চিনি, রিনা লাহিড়ি, বাড়ি জানি না। ওদের দুজনেরই ফোন নাম্বার লেখা আছে। নিশ্চয়ই ওদের ফোন করেছিলেন? শুধু ওদের নয়, টেলিফোন বইয়ে যার যা নাম আছে আর নাম্বার পেয়েছি সবাইকে ফোন করেছি। আপনি তো বলছেন দেবপম বাবু প্রায়ই এই বাড়িতে আসতেন, তা আয়তী দেবী তো 1 সপ্তাহের বেশি নিখোঁজ। এর মধ্যে দেবপম বাবু আসেননি? না, আসেনি। ওর পত্রিকা অফিসে খোঁজ নিয়েছিলাম, বলল ছুটিতে আছে। ছুটিতে? কতদিনের ছুটি? না, সেই কথা তো জিজ্ঞাসা করিনি। দেবপম বাবু কি বিবাহিত? না মিস্টার ব্যানার্জি, আপনি কি দেবপমকে সন্দেহ করছেন? পাল্টা প্রশ্ন করে নীল। আপনি কি করছেন? একথায় কোনো উত্তর না দিয়ে অলোক রায় মাথা নিচু করে কপালে হাত ঠেকিয়ে বসে রইলেন। মিস্টার রায়। হ্যাঁ, বলুন। কথাটা অন্যভাবে নেবেন না। আসলে আমি আয়তী দেবীর নিখোঁজ হওয়ার সঠিক কারণটাই বোঝার চেষ্টা করছি। আপনার সঙ্গে ওনার অ্যাডজাস্টমেন্টটা কেমন ছিল? ভালোই। কোনো ঝগড়াঝাটি, অশান্তি কিংবা মনোমালিন্য? হ্যাঁ, ওই স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু খিটিরমিটির তো থাকেই। আমি সে কথা বলছি না। অ্যাকচুয়ালি আমি মিন করতে চাইছি আপনাদের দুজনের বয়সের মধ্যে অনেকটা ফারাক, তার উপর উনি শিক্ষিতা সুন্দরী। এক্ষেত্রে প্রায়শই অ্যাডজাস্ট করাটা অনেক কঠিন হয়ে পড়ে। দেখুন মিস্টার ব্যানার্জি, আয়তী শুধু শিক্ষিতা এবং সুন্দরী নয়, স্পষ্ট বক্তা। বিশেষ কোনো অসুবিধা হলেও আমাকে সেটা মুখের ওপরই জানিয়ে দিত। না, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। ওর বান্ধবীদের ফোন নাম্বার আমায় দেবেন, আর আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা পাওয়া যাবে? ও ইয়েস, ওয়াই নট। তবে আয়তী কিন্তু বাপের বাড়ি যায়নি। জানি, তবে ওখানে এমন কোনো সংবাদ হয়তো আছে যা আপনার জানা নেই। সেগুলো হয়তো তদন্তের কাজে লাগতে পারে। পারে, সেটা হতেও পারে। ঠিক বেরোনোর মুখে অলোক রায় জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় মিস্টার ব্যানার্জি, আয়তী স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে? সেটা আমার চেয়েও আপনি ভালো বলতে পারবেন, কারণ তিনি ছিলেন আপনার 5 বছরের বিবাহিতা স্ত্রী। দৈনিক সত্য সংবাদ একটা নাম করা পত্রিকা। কারণে অকারণে নীলকে ওখানে প্রায়ই যেতে হয়। জেনারেল নিউজের চিফ বসন্তবাবুর সঙ্গে নীলের বেশ দহরম মহরম। আসলে বসন্তবাবু নীলের বুদ্ধিবৃত্তির ওপর বেশ আস্থাশীল, গুণগ্রাহীও বটে। সাধারণত নীল এলে খবর দিয়েই আসে। বসন্তবাবু কাজের লোক, সর্বদাই ব্যস্ত। আজ হঠাৎ বিনা সংবাদে নীলকে ঘরে ঢুকতে দেখে বসন্তবাবু বলে উঠলেন, আরে গোয়েন্দা সাহেব যে, নিশ্চয় আজ আমাকে প্রয়োজন, নইলে তো ভাইয়ের পাত্তাই পাওয়া যায় না। নীল বসতে বসতে বলল, হ্যাঁ বসন্তদা, দরকারটা আজ আমারই, তবে বিনা দরকারে কিন্তু অনেকবারই এসেছি। আরে না না, আমি ঠাট্টা করলাম। দীপু ভাইয়া বসো, দাঁড়িয়ে রইলে কেন আবার? অতিথিকে বসতে না বললে কেমন করে বসে বলুন? বাহ বাহ, এ তো দেখি ফর্মালিটিস শিখে গেছে। বসো, চা খাবে তো? নীল কিছু বলার আগেই দীপু বলল, ও শিওর। টেবিলের নিচে বেল বাজিয়ে 3 কাপ চা আনতে বললেন বসন্তবাবু। বলো, কি এমন বিশেষ দরকার? আপনার কাগজে এই ফটোগ্রাফার সম্বন্ধে একটু জানতে এলাম। তোমার পত্রিকার ফটোগ্রাফার? এনিথিং রং? সেটা এখনো বলতে পারছি না। দেবপম চট্টোপাধ্যায় বলে কেউ আছেন এখানে? হ্যাঁ, দেবপম। কি হয়েছে তার? অনেকদিন অবশ্য ওকে দেখিনি। কতদিন? সেটা বলতে পারবো না, তবে তা হঠাৎ তাকেই কি দরকার? তুমি কি এখন ইনভেস্টিগেশনের সময় ফটোগ্রাফার সঙ্গে নিয়ে যাচ্ছ নাকি? না না, সেসবের কিছু নয়। তবে ভদ্রলোক সম্বন্ধে আমি একটু ডিটেলস চাইছি। শুনলাম ভদ্রলোক নাকি এখন ছুটিতে আছেন। ওয়েট, আমি খোঁজ নিয়ে বলছি। উনি টেলিফোনে কাউকে চাইলেন। খানিকক্ষণ হাহা করার পর ফোন ডেকে বললেন, তুমি ঠিকই শুনেছ, তবে ছুটি না নিয়েই ডুব দিয়েছে। হ্যাঁ, দিন 15 মতো অ্যাবসেন্ট। বাড়িতে অলরেডি চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তেমন কোনো সদুত্তর আসেনি।
আপনাকে তো আরেকবার ফোন করতে হবে, ওর বাড়ির ঠিকানাটা চাই। মনে হচ্ছে কিছু গণ্ডগোলের ব্যাপার আছে। ঠিক আছে, আমি তোমায় ঠিকানা দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে বেয়ারা ছেলেটি চা নিয়ে এসেছিল। একটা চিরকুটি লিখে ছেলেটির হাতে দিয়ে বলল, এটা বিমানবাবুর কাছ থেকে লিখিয়ে নিয়ে এসো। তারপর নীলের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার বলো তো নীল, ছোকরা কিছু ঝামেলা পাকিয়েছে নাকি? বললাম তো সেটা এখনো জানি না, তবে ওয়্যার অ্যাবাউটস কিছু না জানলে আর চলছে না। ভদ্রলোক এমনিতে কেমন ছিলেন? খারাপ তো বলতে পারছি না, চাল চলন ব্যবহার ভালোই, অফিসিয়ালি গুড, কিন্তু ব্যক্তিগত জীবন সম্বন্ধে তো কিছুই বলা যায় না। ইতিমধ্যে বেয়ারাটির ঠিকানা লেখা চিরকুটটি দিয়ে চলে গেল। নীল দেখতে দেখতে বলল, ঠিক আছে বসন্তদা, আমার এতেই চলবে, বাকিটা আমি জেনে নেব। আর চলি। সে কি, নিজের দরকারটা যে মিটে গেল অমনি চলি? না না, ঠিক তা নয়, আসলে একটা কেস নিয়ে একটু টেনশনে আছি। আমাকে বলা যায় না? খবরের কাগজের লোকেদের পেটে চাপা কথা থাকে না, খবর হয়ে বেরিয়ে আসে। তুমি খুব বিচ্ছু, বলবে না? ঠিক আছে, সেরকম হলে জানতেই পারবো। সবার আগে আমি নিজে এসেই খবরটা দিয়ে যাব। চলি দাদা। এসো। বাইরে এসে দীপু জিজ্ঞাসা করল, আজকে ঢু মারবে নাকি? সমস্যাকে কখনো টিমে তালে চলতে দেওয়া উচিত নয়, তাতে সমাধান হাতছাড়া হয়ে যেতে পারে। তুমিও পারো বাবা। দেবপমের বাড়িটা খুঁজে পেতে তেমন কোনো অসুবিধা হলো না। সাদামাটা দোতলা বাড়ি, এখন আর দোতলা বলা যাবে না, দোতলা এখনও ইনকমপ্লিট। খুব বেশি পুরনো বাড়ি নয়, বড় জোর হয়তো বছর 10 মতো বয়স হতে পারে। বন্ধ দরজায় একটা নেম প্লেট, লেখা রয়েছে ধীরেন চট্টোপাধ্যায়। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে এক বৃদ্ধ, প্রায় 70-এর মতো কাছাকাছি বয়স। গায়ের রংটি একসময় ধবধবে ছিল, কিন্তু এখন অনেক প্রলেপ পড়ে গেছে। স্বাস্থ্যটি রুনো। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কাকে চান। নীল নিঃশব্দে একটি কার্ড এগিয়ে দেয়। চমকে উঠে ভদ্রলোক বললেন, সে কি, আমার বাড়িতে প্রাইভেট গোয়েন্দা কেন? এই নেম প্লেটে যার নাম লেখা আছেন তিনি। হ্যাঁ, আমি ধীরেন চাটুর্যে, কিন্তু গোয়েন্দা কেন? বলছি, দেবপম চট্টোপাধ্যায়কে? আমার ছেলে। কিছু মনে করবেন না, একটি বিশেষ প্রয়োজনেই আপনাকে বিরক্ত করছি। দেবপম বাবু কি বাড়িতে আছেন? না, দেবু তো বাড়িতে নেই, প্রায় 3-15 হলো। উনি কি কোথাও বাইরে গেছেন? তাও জানি না। সে কি, আপনাদের কিছু জানিয়ে যায়নি? না, কিছুই বলে যায়নি। তার মানে উনি এরকম প্রায়শই করেন? খবরের অফিসে কাজ করে, তাই ওকে মাঝে মধ্যেই বাইরে যেতে হয়। আবার কোনো কোনো সময় হয়তো রাতেও ফেরে না। তা সে তো সেগুলো ফোনেই জানিয়ে দেয়, কিন্তু এইভাবে এতদিন কখনো বাইরে থাকেনি। এবং আপনাদের কোনো সংবাদ দেননি, তাই তো? হ্যাঁ, সেটাই তো সব থেকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে। তা এতদিন যে উনি বাইরে রয়েছেন, আপনারা কিছু স্টেপ নেননি? ওর অফিসে কোনো খবর নেননি বা এনি এফআইআর? অফিস থেকে একটা চিঠি এসেছিল, কিন্তু কি জানাবো, আমরা নিজেই তো অন্ধকারে। এফআইআর, হ্যাঁ, অনু বলছিল যে কালই থানায় যাবে। এতদিন পর? আশ্চর্য। আসলে কি জানেন, শেয়ানা ছেলে, রোজই ভাবি আজ আসবে, কিন্তু এটা কিন্তু কোনো যুক্তি হলো না। দেবপম বাবু কি আপনার একটাই ছেলে? না, ওর পরে আরও 2 আছে, অনুপম আর নিরুপম। ওর একটা দিদিও আছে, তার বিয়ে হয়ে গেছে। ও আমার ছোট ছেলে, আমার সঙ্গেই থাকে। অনুপম আর নিরুপম বাবু? ওরা সব হাইলি এস্টাবলিশ। বুড়ো বাবা মার কাছে কি কেউ আর থাকতে চায়? ওরা থাকেন কোথায়? অনুপম থাকে বালিগঞ্জ প্লেসে, স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে। আর নিরুপম জার্মানিতে, ওখানেই সেটেলড। দেবপম বাবু বিয়ে করেননি? ধীরেনবাবু, আমি জিজ্ঞাসা করছিলাম, দেবপম বাবু কি বিয়ে করেছেন? না, ডাইনি এবং নোংরা মেয়ের পাল্লায় পড়লে সুস্থ ছেলেদেরও উচ্ছন্না যেতে বেশি দিন লাগে না মিস্টার ব্যানার্জি। এই কথা হঠাৎ বলছেন কেন? ওই যে একটু আগে দোষারোপ করছিলেন না, যে কেন এতদিন ছেলের খোঁজ নেয়নি, রাগে, দুঃখে, অপমানে। ধীরেনবাবু, আপনি একটু স্থির হয়ে আমায় সব কিছু বলুন। আমার যতদূর মনে হয় আপনার ছেলে কোনো ঝামেলায় ফেসে আছে।
শোভাকাঙ্ক্ষী হিসেবে আপনি কিছু গোপন না করে সব কিছু খুলে বলুন, আমি হয়তো আপনাকে হেল্প করতে পারবো। গোপন করবার তো আর কিছুই নেই, এখন সবাই জেনে গেছে একটা মেয়েকেও ভালোবাসত। আমি খুব গোড়া ব্রাহ্মণ, আর মেয়েটি ছিল সোনার বেনে, কিন্তু ছেলে এমনভাবে ধরে বসলো যে আমাকে রাজি হতেই হলো। দিনকাল সব পাল্টে যাচ্ছে, ওদের বিয়েটা মেনেই নিয়েছিলাম, সবই ঠিকঠাক। হঠাৎ কোথার দিকে কি যেন একটা হয়ে গেল, সবই আমার কপাল। আপনি কি আয়তী দেবীর কথা বলছেন? দেবী? হ্যাঁ, দেবী নয়, নষ্টা স্ত্রীলোক। আমার ছেলের জীবনটা পুরো নষ্ট করে দিল। সেই কলেজ লাইফ থেকে ঘাড়ে চেপেছে। মিস্টার ব্যানার্জি, বিয়ে তো আমরা দিতেই চেয়েছিলাম, কিন্তু আয়তের বাবাই সব ভেঙে দিল। বিয়ের 1 মাস আগেই বুড়ো বেঁকে বসলো, বলল যে এ বিয়ে হবে না। কেন জানেন? ছেলের চাকরির জন্য। একটা তেজবরে বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দিল। তারপর? ছেলেটা তো তারপর আমার কিছুদিনের জন্য পাগলই হয়ে গেল। আমাদেরও খুব খারাপ লাগতো, তবুও মনে মনে ভেবেছিলাম বিয়ে তো হয়ে গেছে, আপদ গেছে, ছেলে হয়তো আবার একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু ও গেল না। ভদ্রঘরের মেয়ে কেউই আর কেচে গন্ডুস করে না। তার মানে ওদের অ্যাফেয়ার্সটা স্টিল কন্টিনিউইং। এবং এবং দিন কুড়ি আগে একদিন রাতে দেবু এসে বলল, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, ইতিমধ্যে আমরা একটা ভালো মেয়ে দেখেছিলাম দেবুর সঙ্গে বিয়ে দেবো বলে, কিন্তু হতচ্ছাড়াটা যে আবার মুখ পড়বার ব্যবস্থা করেছে সেটা তো আগে জানাইনি। কীরকম? দিন কুড়ি আগে একদিন রাতে আমাদের বুড়ো বুড়িকে ডেকে বলল আয়তি নাকি খুব শিগগিরই ওর স্বামীকে ডিভোর্স করছে, এবং কোর্টের অর্ডার পাবার পরেই হতচ্ছাড়াটা ওকে বিয়ে করবে। আপনি কিছু বলেননি? বলেছিলাম ওই মেয়েকে ঘরে আনার চেষ্টা করলে আমাদের সংস্পর্শ ত্যাগ করতে হবে। হয়তো সেটাই করেছে, হয়তো সে কারণেই ও আর বাড়ি আসছে না। এবার বলুন তো মিস্টার ব্যানার্জি, ঠিক কী ঘটেছে? যা জানার জানা হয়ে গিয়েছিল। ফেরার মুখে নীল বলল, প্রায় দিন 10-12 হলো আয়তী দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার স্বামীর ধারণা তাকে কেউ গুম করেছে। তারপর আপনার কাছ থেকে দেবপম সম্বন্ধে কিছু শুনে মনে হচ্ছে এই দুয়ের মধ্যে একটা যোগসূত্র আছে। তার মানে যা ধারণা করেছিলাম তাই হলো? সেটা এখনও ডেফিনিট হয়ে বলতে পারছি না, তবে দেবপম বাবুর ওপর সন্দেহটা ধীরে ধীরে চেপে বসেছে। আর সত্যিই যদি দেবপম এবং আয়তী দেবী একসঙ্গে কোথাও চলে গিয়ে থাকেন, আইনের চোখে দুজনেই দোষী সাব্যস্ত হবেন কিনা সেটা আইনই বলবে, যদিও দুজনেই অ্যাডাল্ট। ইতিমধ্যে যদি অলোকবাবু এফআইআর করে থাকেন কোনো অ্যালিগেশন চাপিয়ে, তাহলে তো কেসটা কোর্ট কাছারি পর্যন্ত পৌঁছবে। প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। দুজনের অন্তত একজনকে ইমিডিয়েট খুঁজে পাওয়া দরকার। ওদের কি ডিভোর্স হয়ে গেছে? অ্যাকর্ডিং টু অলোক রয়েস ভার্সন এখনো হয়নি। সেটা সত্যি নাকি মিথ্যে সেটা জানি না, কিন্তু কোথাও সম্ভবত অপরাধযোগ্য একটা ঘটনা ঘটেছে বলে আমার অনুমান। সেজন্যই দেবপম বাবু যে মুহূর্তে বাড়ি ফিরবেন ওকে একবার থানায় যোগাযোগ করতে বলবেন। এছাড়া আর কি অপরাধ করতে পারে দেবু? আয়তী দেবীর স্বামী একটা চিঠি পেয়েছেন, যাতে তার কাছ থেকে 4 লক্ষ টাকা আয়তী দেবীর মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে, এবং টাকা পাওয়া সত্ত্বেও আয়তী দেবী এখনো বাড়ি ফেরেননি। এতে দেবুর কি দোষ? দেবু আর যাই হোক কিডন্যাপার বা ব্ল্যাকমেলার তো নয়। পুলিশ যেদিন স্থির কোনো সিদ্ধান্তে আসতে পারবে সেদিনই বোঝা যাবে আপনার ছেলে কতটা দোষী বা কতটা নির্দোষ। গুরু, আমি একটা কনক্লুশনে এসে গেছি। বলে ফেল। এখন নয়, চলো আগে তোমার ওই আয়তির বাপের বাড়ি যাই, সেখানকার হালচাল বুঝে বলবো কনক্লুশনটা কি। তার মানে বলছিস এখন আবার সে বেলেঘাটাতে যেতে, আয়তির বাপের বাড়ি? হ্যাঁ চলো, আমিও একটু একটু ইন্টারেস্ট পাচ্ছি। বুঝলাম, চল। বেলেঘাটা অঞ্চলে হতদরিদ্র একটা পাড়া, ততোধিক দৈন্যদশায় একতলা বাড়ি, খান্দুয়ে ঘর। গলির অবস্থা আরও শোচনীয়। দিনের বেলাতেও সূর্যের আলো না পড়ায় একটা স্যাঁতস্যাঁতে ভাব। গলিতে ঢুকেই দীপু নাকে রুমাল চাপা দিল। দীপু হয়তো কিছু বকে যেত, কিন্তু তার আগেই ওরা বাড়ির নম্বরটা পেয়ে গিয়েছিল। ভাঙাচোরা দরজার কড়াটাও ঢলঢলে। খানিকক্ষণ কড়া নাড়ার পর বেরিয়ে এলেন এক শীর্ণকায় ভদ্রলোক। খুব সম্ভবত ভদ্রলোকের অ্যাজমা আছে, শ্বাসের টান শুনলেই সেটা বোঝা যায়। বয়স সম্ভবত 65-66, তবে বয়স আর রোগ যতই আসুক, মুখের গড়ন দেখলেই বোঝা যায় যে ভদ্রলোক একসময় বেশ রূপবান ছিলেন।
তীক্ষ্ণ নাক, আয়তির মুখের সঙ্গে প্রচুর মিল, কিন্তু দরিদ্রের কষাঘাতে ক্ষতবিক্ষত। শ্বাস টানতে টানতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কাকে চাইছেন? এটা কি অমূল্য সেনের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? নীলর কার্ডটা এগিয়ে দিতেই অমূল্যবাবু বললেন, চশমা ছাড়া সামনে লেখা পড়তে পারি না। মুখেই বলুন না কে আপনারা। উত্তরটা দিল দীপুই, ইনি প্রাইভেট ইনভেস্টিগেটর নীল ব্যানার্জি। প্রাইভেট ইনভেস্টিগেটর মানে গোয়েন্দা? টিকটিকি? টিকটিকি না ডাইনোসর সেটা পরে বুঝবেন, আপাতত উনি কিছু খোঁজ খবর নিতে এসেছেন। খোঁজ খবর? কিসের? আমি তো অন্যায় কাজ কিছু করিনি, তাহলে পুলিশ কেন? ভুল করছেন অমূল্যবাবু, আমি পুলিশ নই। আপনার কাছে কয়েকটা উত্তর জানতে এসেছি আপনার মেয়ের ব্যাপারে। আয়তী রায় তো আপনারই মেয়ে। হ্যাঁ, কিন্তু কিন্তু আয়তির কি হয়েছে? সেটা জানবার জন্যই আপনার কাছে আসা। আচ্ছা, আয়তী রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে আপনি কতটুকু কি অনুমান করেন? আয়তিকে পাওয়া যাচ্ছে না? সে কি কথা? কেন, আপনি জানেন না? কি করে জানবো? এই তো আপনাদের মুখেই শুনলাম। নীল আর দীপু মুখ চাওয়াচাই করল। দুজনের মুখেই ব্যাপারটা কি হলো এইরকম একটা জিজ্ঞাসা। নিমেষে নিজের মুড চেঞ্জ করে নীল জিজ্ঞাসা করে, আপনার জামাই অলোক রায় দিন 12 আগে আপনাকে ফোন করেননি? ফোন আমাকে? হ্যাঁ, এই ধরুন রাত 11টা কি 11:30 নাগাদ। দূর মশাই, অলোক রায় আমাকে ফোন করবে এ হয় না। তারপরেও আমার ফোনটা কোথায়? এই তো দেখছেন আমার বাড়ির ছিঁড়ি। আপনার কি মনে হয় এ বাড়িতে কোনো ফোন থাকতে পারে? আশেপাশের কোনো বাড়িতে হয়তো জানিয়ে দিয়েছিলেন। পচা মণ্ডল বাইলেনের কোনো বাড়িতেই ফোন নেই। আমি কি নিজের মেয়ের ব্যাপারে মিথ্যে বলছি? না, আপনি মিথ্যে কথা বলছেন না। ইন দ্য মিন টাইম উনি কি কোনো খোঁজ খবর নিতেও আসেননি? অলোক রায় এ বাড়িতে কোনোদিনও আসেনি। আসেনি মানে? মানে আসেনি, আসে না, আসবেও না। সে কি, উনি তো আপনার জামাই। বিয়ের দিন উনি বাড়ি ভাড়া করে দিয়েছিলেন, সে বাড়ি থেকে মেয়ের বিয়ে হয়েছে। এর কারণ? কারণ তিনি রাজা। এক হতদরিদ্র মেয়েকে বিয়ে করলে তার বাড়িতে আসতেই হবে এমন কথা কি শাস্ত্রে লেখা আছে নাকি? বিয়ে নয়, বলুন দয়া করে, দয়া করে। নইলে কি আর এ ঘরের ওই মেয়ে রাজবাড়ির বউ হতে পারে? এমনিকে আমি বলেছিলুম ও বিয়ে সুখের হবে না, হতে পারে না। বলতে পারেন মেয়েটাকে আমাদের স্বার্থে বলি দিয়েছি। কিরকম? সে অনেক কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না। আর এক নাগারে দাঁড়িয়ে থাকার শক্তিও আমার নাই। আর্থারাইটিস কিনা। আসুন আসুন, আমার ঘরে আসুন, সব বলবো। ঘরের অবস্থা অমূল্যবাবুর চেহারার মতোই, জরাজীর্ণ। দেওয়াল যে কতদিনের রঙের ছোঁয়া পায়নি তা হিসেবের বাইরে। বালিশ বিছানা সব চিটচিটে, খাটের নিচে দুনিয়ার হাঁড়িকুড়ি, নানা হাবিজাবি জিনিসে ঠাসা। দেওয়ালে বছরখানেক আগে মা দুর্গার ছবিওয়ালা ক্যালেন্ডার ঝুলছে। একটাই মাত্র চেয়ার, চেয়ারের ওপর ময়লা ধুতি, গামছা, শাড়ি সবই ডাই করা। নীলের দীপু বুঝতেই পারছিল না যে এর মধ্যে তারা বসবে কোথায়। কেন নিয়ে এলুম জানেন এই ঘরে? বিশ্বাস করবার জন্যে যে এ ঘরে কোনোদিনও কোনো ফোন থাকতে পারে না। সেটা আমি অনেক আগেই বিশ্বাস করেছি। এবার বলুন, আপনার কি জানাবার আছে? অমূল্যবাবু এগিয়ে গিয়ে চেয়ার থেকে ময়লা জামাকাপড়গুলো পুটলি করে খাটের নিচে চালান করে দিলেন। এইটা একজন বসুন আর একজন খাটেই না হয় বসুন, যদিও খাটটা ঠিক বসার উপযোগী নয়। নীল গিয়ে খাটের ওপরে বসে বলল, নিজেকে এতটা দিন ভাবার কোনো কারণ নেই অমূল্যবাবু। আমরা একটা তদন্তে এসেছি, আয়েশ করে বসবার জন্য নয়। আপনি বসুন। সারা জীবন আমি কিন্তু এত গরিব ছিলুম না। অলোক রায়ের বাবা অসিত রায়ের কোম্পানিতে খুব বড় পোস্টেই চাকরিটা করতুম। অসিত রায় নমস্য ব্যক্তি, খুব ভালোই মাইনে দিতেন। যে দিনটা ছিল সুখের দিন। একটা অভিজাত পল্লীর পুরো একটা বাড়ি নিয়ে থাকতো। আমার 3 মেয়ে 1 ছেলে, সবাইকে ভালো স্কুলে কলেজে পড়িয়েছি, কিন্তু প্রতিদিন শুরু হলো ওই মেয়ের 2টো বিয়ে দিতে গিয়ে।
আর একটু খরচে হাত, আর বলতে পারেন দূরদর্শিতার অভাব। ভাবতাম আমার মেয়েরা সুন্দরী, পাত্র ঘরে এসে মেহিনী হিসাবে, কিন্তু বাস্তব আর কপাল দুটো সম্পূর্ণ দুমেরুর ব্যাপার। 2 মেয়ের বিয়ে দিতে গিয়ে প্রভিডেন্ট ফান্ড প্রায় শেষ হয়ে গেছে। তারপরেই মিসেস পড়ল নানান ব্যাধিতে। তার অপারেশন, তার চিকিৎসা খরচ করতে করতে কলসি একেবারে ফুরিয়ে গেল। পাশের ঘরে উঁকি দিলেই বুঝতে পারবেন শরীরের সর্বাঙ্গ পড়ে গিয়েছে একেবারে। রিটায়ার তো সবাইকেই করতে হয়, আমাকেও করতে হয়েছিল। হাতে শেষ সম্বল যা পেয়েছিলাম তা দিয়ে কোনো মতে বাঁচবার জন্য এই বড় বাড়ি ছেড়ে এই ভাগাড়ে চলে আসতে হলো। দুশ্চিন্তায় আমার হলো ব্লাড সুগার, চোখের দৃষ্টিটা গেল। তখনও আয়তির বিয়ে হয়নি। ছেলে শ্রীকান্ত সবে কলেজে ঢুকেছে। মেয়েটা কয়েকটা টিউশনই করে, কিছু এনে দিত সংসারে, কিন্তু সংসারের মুখটার অনেক চাহিদা, কে মেটাবে? বাধ্য হয়ে একদিন শ্রীকান্তকে নিয়ে গেলুম ওই অলোক রায়ের কাছে। ওই তখন এমডি। অসিত রায় তো অনেক দিনই গত। তাঁর ছিল দয়ার শরীর, তিনি থাকলে একটা গতি হতো আমাদের। কিন্তু অলোক রায় মুখের ওপর না বলে দিল কোম্পানি আর কোনো নতুন লোক নেবে না। ভাই বোনের মধ্যে আয়ত্তি ছিল বরাবরই অ্যাডমেন্ট আর ডেসপারেট। আমার মুখে সব কথা শুনে ও শ্রীকান্তকে নিয়ে ডিরেক্ট গিয়ে দেখা করেছিল অলোক রায়ের সঙ্গে। জানিয়েছিল তার বাবার দীর্ঘদিন কোম্পানির একনিষ্ঠ সেবক হয়ে কাজ করেছে। তার ছেলে কি এতটুকু দাবি করতে পারে না যে একটা চাকরি দিতে হবে? জানি না আয়তির বলার জোর কতটা ছিল, কতটা আইনসঙ্গত অধিকার ছিল, কিন্তু শ্রীকান্ত চাকরি পেয়ে গিয়েছিল। ছোটখাটো হলেও পেয়েছিল। আর চাকরি পাওয়ার ঠিক ওই মাসখানেক পরে লোক মারফতে একদিন আমায় ডেকে পাঠিয়েছিল অলোক রায়। সেদিনের কথা আমার আজও স্পষ্ট মনে পড়ে। ঘরে ঢুকেই আমায় আপ্যায়ন করে বসিয়েছিল আর বলেছিল আমার মেয়েকে ওর খুব পছন্দ হয়েছে, থেকে সে বিবাহ করতে চায়। এতে নাকি আমাদের সবার মঙ্গল। এই কাহিনী বলতে বলতে অমূল্যবাবু কান্নায় ভেঙে পড়েন। একসময় নিজেকে সামলে নিয়ে বললেন, কি মঙ্গল তা তো দেখতেই পাচ্ছেন। আয়তির বিয়ে সব ঠিক হয়েছিল। দেবফম বলে একটি ছেলেও ভালোবাসত। আয়তি ইচ্ছে করলে অলোক রায়ের প্রস্তাব নাকচ করে দিতে পারত। আমারও কোনো ইচ্ছেই ছিল না মেয়েটাকে একটা তেজবরের হাতে তুলে দেবার। এটাও ভালো করে জানতুম যে আয়তি যদি অলোক রায়কে বিয়ে না করে তাহলে যে কোনো ছুতোই সেখানতে চাকরিখানা চলে যাবে। ব্যানার্জি বাবু, আমার আয়তির মতো মেয়ে হয় না। ও বলি দিয়েছে নিজেকে শুধু এই সংসারটাকে বাঁচানোর জন্যে। এ কথা আমার থেকে আর কেউ ভালো বুঝবে না। অমূল্যবাবু শেষের দিকে নিজের মনেই বিড়বিড় করতে করতে থেমে গেলেন। সামান্য সময় নিয়ে নীল একসময় জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার ছেলে কি এখনো ওখানেই চাকরি করে? চাকরি আছে? যে ভদ্রলোক প্রেস্টিজের জন্য একবারের জন্য শ্বশুর বাড়ি আসেন না, সেই তিনিই কিভাবে সামান্য মাইনের এক চাকরকে শালা বলে গ্রহণ করবেন? আপনার অনুমান অমূলক নয়। বিয়ের পর সে ইচ্ছে করে চাকরিটা খেয়ে নিতে পারত, হয়তো চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি দুটো কারণে। আয়তি খুব সোজা মেয়ে নয়, আর তার থেকেও বড় কারণ যেটা হলো তা হলো শ্রীকান্ত এখন ইউনিয়নের খুব উঁচু জায়গায় রয়েছে। চট করে ওর গায়ে হাত দেবার ক্ষমতা সম্ভবত অলোক রায়ের নেই। কথায় কথায় আসল কথা থেকে সরে গেছে। আয়তিকে পাওয়া যাচ্ছে না বলে আপনি কি যেন বলছিলেন? আর ইউ শিওর যে মিস্টার রায় এ বাড়িতে লোক পাঠিয়ে আয়তি দেবীর খোঁজ নিতে আসেননি? অলোক রায় বা তার কোনো লোক এলে আমি জানাবো না তা কখনো হয়? তাছাড়া আমি তো সারাদিন বাড়িতেই থাকি। শেষ কবে আয়তিরা এই বাড়িতে এসেছিলেন? তা প্রায় ওই মাস খানেক আগে তো হবেই। উনি কি আপনার সংসারে কোনো আর্থিক সাহায্য করতেন? অনেকবার দিতে চেয়েছিলাম, কিন্তু অলোক রায়ের টাকা নিতে আমার মন একেবারেই চায় না। তাতে হয়তো আমার কিছু সাশ্রয় হতো, কিন্তু মেয়ের কাছে আর কত হাতি বা পাতবো। আপনার ছেলে এখন কোথায়? কোম্পানির পাটনা ব্রাঞ্চে ও পোস্টেড।
সেটা অবশ্য শ্রীকান্ত নিজে থেকে নিয়েছে, কারণ নিজেও চায় না যে জামাইবাবুর পরিচয়ে পরিচিত হতে, অথবা এ ব্যাপারেও নিজস্ব কিছু এথিক্স থাকতে পারে। দেবপম বাবুর কোনো খবর জানেন কি? না, আর তার খবর রেখেই বা কি লাভ বলুন। দেবপম ছেলেটি কেমন? ভালো, খুব ভালো ছেলে। তখন ছেলেকে জামাই হিসেবে পেলে নিজেকে ভাগ্যবান বলেই মনে করত। জানেন, ওকে যখন সব কিছু বলেছিল সেদিন ওর কথাগুলো আজও বলিনি। ও বলেছিল, আয়তিকে আমি ভালোবাসি, ওকে চিরদিনের মতন হারানো মানে আমার জীবনে পরম কিছু হারিয়ে ফেলা। তবু বলবো মশাই, আপনি আয়তির বিয়ে ওখানেই দিন। আমার প্রাপ্তির থেকেও আপনাদের বাঁচা মরা বহু বেশি জরুরি। সেই শেষ, তারপর থেকে দেবপমের সঙ্গে আর আমার দেখা হয়নি। দেবপম বাবুর কি তখনও চাকরি হয়নি? একটা খবরের কাগজে তখনও ফ্রিল্যান্স ফটোগ্রাফারের কাজ করত, এছাড়া টুকটাক এদিক ওদিক। পার্মানেন্ট কিছু ছিল না বলেই বিয়েটা আটকে ছিল। আমার কি মনে হয় জানেন? কি? আয়তি কোথায় গেছে তা জানি না, ওকে কোথায় গুম করতে পারে, তাতে কারো কোনো লাভ আছে কিনা তাও জানি না। যতদূর মনে হয় নিজেই কোথাও গিয়ে লুকিয়ে আছে, কিংবা আত্মহত্যা করেছে। হঠাৎ এ কথা আপনার মনে হলো কেন অমূল্যবাবু? আয়তী দেবী কি সুখী হননি? কেউ কি তা হয়? বুড়ো হয়েছি বলে কি যুবতী মেয়ের মনের কথা বুঝতে পারবো না? ভালোবাসার মানুষকে ছেড়ে একটা তেজবরের বুড়োকে বিয়ে করে কোন মেয়েই বা সুখী হতে পারে? কিন্তু আত্মহত্যা করলে তার লাশটা তো পাওয়া যেত। তাহলে নিশ্চয় কোথাও চলে গেছে। এমন কিছু আভাস আপনি পেয়েছিলেন? না, তেমন কিছু নয়। কেবল যখনই আসতো তখনই বলতে শোনা যেত, আমার আর ও বাড়িতে থাকতে ইচ্ছে করে না। দেখো, একদিন তোমরা আমার মৃত্যু সংবাদ পাবে। মেয়েটা মনে প্রাণে একেবারে তছনছ হয়ে গিয়েছিল। কেন তা কিছু বলতেন না? না, বড় ইন্ট্রোভার্ট আর জেদি মেয়ে। ভাঙবে তবু মজ খাবে না। বাইরে বেরিয়ে দীপু আবারও একটা সিগারেট ধরালো, এবার নিজের পকেট থেকেই। ফুক করে ধোয়া চাচা যাতে নীলের দিকে তাকালো। মাথা নিচু করে হাঁটছিল নীল, মুখটা বেশ গম্ভীর। এত ভাবার মতো কেস তো এটা নয় গুরু। তোর কি মনে হচ্ছে? ব্যাপারটা খুবই সহজ। লাইক ওয়াটার। কীরকম? রায়বুড়ো যতই কাঁদনি কাক, আমি তোমায় হলপ করে বলতে পারি, আয়তী আর দেবপম প্ল্যান করে কেটেছে। আরে বাবা, কাটবেই তো। শালা 3 গাল গিয়ে 1 গালে ঠেকেছে, আর তুই কিনা গেলি মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করতে। একটা ইয়াং মেয়েকে ট্যাগ করা তো আর অত সোজা নয়। আর ইউ শিওর যে ওরা দুজনেই পালিয়েছে? শিওর, 100% শিওর। কিন্তু 4 লক্ষ টাকার ব্যাপারটা? ওরাই চালাকি করে নিয়েছে, বেশ করেছে। বাঁচতে গেলে, নতুন ঘর বাঁধতে গেলে টাকার দরকার হয়। তাছাড়া বুড়োর অনেক টাকা, ওই টাকার জন্য আয়ুতিকে অনেক কম দাম দিতে হয়েছে। যদি সত্যি সত্যি ওরা গিয়ে থাকে তাহলে আমি বলবো টাকাটা যোগ্য হাতেই গেছে। গুরু, তুমি মাইরি এসব কেস ছেড়ে দাও, লায়লা মজনুকে নিজের মতো করে বাঁচতে দাও। তোর কথা যদি সত্যি হতো তাহলে এই কেসটা ছেড়ে দিতাম, কিন্তু একটা ডিসপ্যারিটি যে রয়েই যাচ্ছে। কীরকম? লায়লা মজনু 4 লক্ষ টাকা বাগিয়ে কেটে পড়তে পারে, তারা নতুন করে বাঁচতে পারে। তাদের সম্বন্ধে আইন যা ভাবার, যা করার তাই করতে পারে। তাতে আমাদের হয়তো মাথা ব্যথার কোনো কারণ থাকবে না। কিন্তু অলোক রায় কি ব্যাপারটা মেনে নেবেন? উনি রিভেঞ্জ নিতে চাইবেন। ব্লু ব্লাড কি এত সহজেই মাথা নোয়াবে? হয়তো প্রতিশোধ নিতে গিয়ে কোপটা তার বুড়ো বাবা মার ঘাড়েই ফেলতে পারে, অথবা ভাইয়ের চাকরি। ভাইয়ের চাকরি খাওয়া কি এতই সহজ? শুনলেই তো ইউনিয়নের হোমরা চোমরা। তাছাড়া সেরকম ঘটনা ঘটলে তখন না হয়। দীপু, তোকে আমি ঠিক বোঝাতে পারছি না। হয়তো শ্রীকান্তর চাকরিটাও যাবে না, হয়তো আয়তী দেবীর মা বাবার উপরেও কোনো প্রতিশোধের ঘটনা ঘটবে না। কিন্তু না দীপু, তা না। মন থেকে সব কিছু আমি মেনে নিতে পারছি না। জলজান্ত দুটো ছেলে মেয়ে কোথায় উবে গেল? টাকার ব্যাগটাই বা কে নিয়ে গেল? আমাদের এতগুলো চোখকে ফাঁকি দিয়ে তার উপরে অলোক রায়ের 3য় বিয়েটাও খটকা লাগছে। এছাড়াও ভেতরের রহস্যটা না জানা পর্যন্ত, আসল সত্যটা না জানলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। এইভাবে কোনো তদন্তে নেমে
তার শেষ না দেখে আমি কখনো পিছিয়ে আসিনি, আসতেও পারবো না। এই তোমার এক দোষ। সিম্পল কেস অযথা খেটে ঘোলাটে করছো। না, গোলাটে না, ক্লিয়ার উত্তর চাইছি। সেটা কি? ধর ওই চিঠির ব্যাপারটা। চিঠিটা ডাক বাক্সে এলো কি করে? চিঠির ভেতরের বাক্সে ফেলতে গেলে তাকে তো লোহার গেট পেরিয়ে ভেতরে আসতে হবে। গেটে ওদের দারোয়ান থাকে। এর অর্থ যে চিঠি দিয়েছে হয় সে ও বাড়ির পরিচিত, রেগুলার যাতায়াত আছে, নয়তো ওই বাড়ির কারোর সঙ্গে তার যোগাযোগ আছে। আরও একটা অসঙ্গতি, অলোক রায় মিথ্যে কথা বললেন কেন? আয়তির বাড়িতে উনি কোনো রাত্রেই ফোন করেননি, সে প্রশ্নও ওঠে না। এমনকি কোনো লোক মারফতও খবর পাঠাননি। এটা অবশ্য ভাববার কথা। অলোক বুড়ো এরকম মিথ্যে কথা বললো কেন? হোয়াই? না রে, ব্যাপারটা অত সহজ নয়, তাই আসল সত্যিটাই জানতে চাইছি। যা খুশি করো, আমার কি? আমি তো তোমার স্যাটেলাইট। দেখতে দেখতে আরও দিন 10 কেটে গেল। আয়তি রহস্য সেই একই জায়গাতেই রয়ে গেছে। ঠিক 11 দিনের মাথায় অলোক রায়ের কাছে ফোন এলো। ফোনটা নীলই ধরেছিল। ওপার থেকে অলোক রায় বললেন যে আপনার ধারণাই ঠিক, আশঙ্কাও আপনার মিলে গেছে। আপনার খুব কাজ না থাকলে একবার আসুন, সাক্ষাতেই সব বলবো। আধা ঘন্টার মধ্যে নীল আর দীপু পৌঁছে গেল অলোক রায়ের বাড়িতে। অলোক রায় যেন একদিনে আরও ভেঙে পড়েছেন। নীলকে দেখেই উনি একটা চিঠি এগিয়ে দিলেন, বললেন, পড়ুন মিস্টার ব্যানার্জি, পড়ুন। চিঠিটা খুলেই নীল চমকে উঠল, কিন্তু মুখের সে ভাব নিমেষের মধ্যে পাল্টে নিয়ে নীল পড়া শুরু করল। প্রিয় অলোকবাবু, আপনার পাঠানো 4 লক্ষ টাকা পেয়েছি। প্রতিশ্রুতি মতো আয়তিকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আয়তি এখন নিজেই বেঁকে বসেছে, ও আর ফিরতে চায় না। আপনার মতো এক বৃদ্ধ অকর্মণ্য স্বামীকে নিয়ে উনি খুবই অসুস্থ জীবন কাটাচ্ছিলেন। বাস্তবিক অর্থে উনি খুবই অসুখী। আপনার হাত থেকে উনি মুক্তি পেতে চান, এতএব আমার আর কিছুই করবার নেই। ইতি আপনার দানমুগ্ধ এবং দুঃখিত এক বন্ধু। চিঠি পড়া শেষ করে ভাঁজ করতে করতে নীলের মুখ থেকে কেবল একটি শব্দ বেরোল, আশ্চর্য। কি আশ্চর্য মিস্টার ব্যানার্জি? এটা কেমন করে হয়? কিসের কি হয়? একটা অঙ্ক যে মিলছে না মিস্টার রায়। কিসের অঙ্ক? চিঠির অঙ্ক। চিঠির আবার অঙ্ক কি? না, ও কিছু নয়। আচ্ছা মিস্টার রায়, চিঠিটা কবে এসেছে? আজই ডাক বাক্সে পড়েছিল। এটাও সাদা খামে, কোনো পোস্টে আসেনি। এর একটাই অর্থ মিস্টার রায়, চিঠি যে ফেলেছে সেই বাড়ির পরিচিত কেউই, যার নিত্য যাতায়াত আছে এই বাড়িতে, অথবা এই বাড়িরই কারোর সঙ্গে পত্রপ্রেরকের যোগাযোগ আছে। নইলে বিনা পোস্টে চিঠিটা ভেতরে আসে কেমন করে? আপনি আপনি কি বলতে চাইছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, মানে আমার বাড়ির কোনো লোক? আচ্ছা, এই কয়দিনের মধ্যে বাইরের কোনো লোক কি এই বাড়িতে এসেছিলেন? বাইরের লোক বলতে ওর এক বান্ধবী সুপর্ণা বসু এসেছিল খোঁজ নিতে, ফিরেছে কিনা জানতে। তিনি কতক্ষণ ছিলেন? ওই আধ ঘন্টা মতন। আপনার সঙ্গে কথা বলেই চলে গিয়েছিলেন? হ্যাঁ। আর কেউ? না, অবশ্য ফোনে অনেকেই খোঁজ নিয়েছে। আপনার শ্বশুর বাড়ির কেউ আসেননি? না, কিন্তু চিঠির অঙ্ক আর খটকার ব্যাপারে কি বলছিলেন? আপনি বোধহয় চিঠিটা ভালো করে লক্ষ্য করেননি। একবার নয়, অনেকবার দেখেছি। বিশেষ তেমন কিছু কি লক্ষ্য করার মতো? যদিও দুটো চিঠি লেখা হয়েছে বাংলা টাইপ মেশিনে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা মেশিন। তাই? দেখি। এমনি বুঝবেন না। আগে চিঠিটা কোথায়? ড্রয়ার টেনে চিঠিটা বার করলেন অলোক রায়। নীল দুটো চিঠি টেবিলের ওপর পাশাপাশি রাখল, তারপর বলল, এবার খুব ভালো করে লক্ষ্য করুন। কয়ের আকরি আর পয় রফলায়ের ফলাগুলো কয়ের আকরি ভাঙা, আর পয় রফলায়ের ফলাটা সেকেন্ড চিঠিতে অনেকটা দূরে গিয়েছে। তার মানে লোকটা নিজের কোনো টাইপরাইটার বা মেশিন নেই। বাইরে থেকে হয়তো টাইপ করিয়েছে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু এরকম মারাত্মক দুটো চিঠি বাইরের কোনো দোকানদার থেকে টাইপ করাটা কি বিপজ্জনক নয়? হ্যাঁ, তা হয়তো হবে, কিন্তু যে লোকগুলো এইরকম ব্ল্যাকমেলার, তাদের কাছে এটা কি খুব একটা বিপজ্জনক? টাকায় সব মুখ বন্ধ করে দেওয়া যায়।
তাছাড়া এমনও তো হতে পারে একটা টাইপ করিয়েছে টালায়, অন্যটা হয়তো টালিগঞ্জে। হ্যাঁ, সেটাও হতে পারে, তবুও তো অঙ্কটা মিলছে না। কিন্তু অঙ্কের ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। খুবই জটিল, পরে বলবো। তার আগে আপনি একটা কথা আমায় বলুন তো, সত্যিই কি আপনি আপনার নিখোঁজ স্ত্রীর রহস্যটা উদ্ধার করতে চান? এসব কি বলছেন? তাহলে রেমুনারেশন দিয়ে আপনাকে অ্যাপয়েন্ট করার দরকারটা কি? এ বাড়িতে আপনার আসার কারণ তো একটাই। তাহলে আমাকে একটা জলজান্ত মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা আমি বলেছি? আপনার শ্বশুর বাড়িতে তো কোনো ফোন নেই, আয়তী দেবীর অন্তর্ধানের কোনো খবর সেখানে পাঠানো হয়নি। ওরা তো জানেই না যে ওদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এরকম একটা চার্জ আসতে পারে সেটা অলোক রায়ের ধারণায় ছিল না। খানিকক্ষণ তিনি চুপ করে রইলেন, তারপর বললেন, ঘটনাচক্রে আমি আয়তীকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু ওদের সঙ্গে আমার কোনো মিল ছিল না। তাই আপনাদের বলেছিলাম ওদের ফোন করেছি। ইট ওয়াজ আ পয়েন্ট অফ প্রেস্টিজ। তবে লোক আমি পাঠিয়েছিলাম, সুব্রত যায়নি। না, কেউ জানায়নি। সে কি, ওর যাওয়া উচিত ছিল? কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি নিজে জাননি কেন? আমি কোনোদিন ও বাড়িতে ঢুকিনি। সেই ম্যাটার অফ প্রেস্টিজ? এ প্রশ্নের চটজলদি কোনো উত্তর এলো না অলোক রায়ের কাছ থেকে। উনি হঠাৎ কেমন যেন নীরব হয়ে গেলেন, নীল নাছোড়বান্দা। আপত্তি আছে বলার? আর কিসের আপত্তি? যা ঘটনা তাকে তো স্বীকার করতেই হবে। আসলে ভ্যানিটি, তাই না? ক্রুড অর্থে তাই। দ্বিতীয় স্ত্রী বিয়োগের পর ঠিক করে নিয়েছিলাম আরও পথে নয়, কারণ কোনো মানুষই এক জীবনে সবকিছু পায় না। জন্মসূত্রে আমি একটা বড় বংশ পেয়েছি, পর্যাপ্ত অর্থ পেয়েছি সামাজিক স্টেটাস, কিন্তু সুখের সংসার পাবই এমন কোনো গ্যারেন্টি নেই। নিজের ব্যবসাপত্র নিয়েই থাকতাম। হঠাৎ আয়তীকে দেখেই বলতে পারেন আমার ওই চিত্ত বৈকুল্য ঘটে গেল। ওর জ্বলন্ত রূপ আর উন্মত্ত যৌবন, কথা বলার ঢং, স্মার্টনেস, সবকিছু আমায় পাগল করে দিয়েছিল। সেই মুহূর্তে আমি ভুলেই গিয়েছিলাম ও আমার কর্মচারীর মেয়ে। ভুলে গিয়েছিলাম ওর আর আমার স্টেটাস আসমান জমিন ফারাক। বুঝলাম। কিন্তু আয়তী দেবীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, এ ভুলের চারা নেই। এখন কি অনুশোচনা? না, তবে শ্বশুরবাড়ির আত্মীয়তা থেকে আমি দূরে থাকতে চাই। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই। কিন্তু আপনার সেক্রেটারি, কি যেন নাম, সুব্রতবাবু, কেন ওদেরকে কোনো খবর দেননি সেটা আপনি নিজেই জিজ্ঞাসা করে নেবেন। আরও একবার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি সত্যি এখনও আপনার নিখোঁজ স্ত্রীর খোঁজ করতে চান? বারবার আপনি আমায় ওই একই প্রশ্ন করছেন কেন বলুন তো? কারণ সত্যিই যদি কোনো বিসদৃশ ঘটনা ঘটে, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? পারতেই হবে, কারণ আমার পাড়া না পাড়ায় সত্যিটার হেরফের তো হবে না। নীল একটা সিগারেট ধরায়। ইতিমধ্যে চা এসে গিয়েছিল। চায়ে চুমুক দিতে দিতে নীল বলল, এবার আমার যে একটু স্বাধীনতার প্রয়োজন। আপনাকে তো ফ্রি ইনভেস্টিগেশনের স্বাধীনতা দিয়েইছি। আমি আয়তী দেবীর ঘরটা একটু নেড়েচেড়ে দেখতে চাই, এবং সেটা আপনার অসাক্ষাতে। এই বাড়ির লোকজনকে কিছু জিজ্ঞাসাবাদও করতে চাই, আলাদা করে। নো অবজেকশন। আমি কেবল আয়তীর ওয়্যারঅ্যাবাউটস জানতে চাই। অ্যাটলিস্ট অন্তত একবারের জন্যও তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে চাই, সত্যি কি সে আমাকে বৃদ্ধ বলে পরিত্যাগ করতে চায়? ও কি সত্যি অসুখী? জাস্ট এ মিনিট। হঠাৎ নীল অলোক রায়কে বাধা দিয়ে বলে, হঠাৎ এ কথা বললেন কেন? আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছিল? কই না তো। আয়তী দেবী কি আপনাকে এমন কোনো আভাস দিয়েছিলেন যে উনি এই সংসারে আর থাকতে চান না, অথবা ডিভোর্সের কোনো প্রস্তাব? সামান্য কিছু সময় চুপ করে থাকবার পর অলোক রায় বলেন, সরাসরি তেমন কিছু না বললেও আমি বুঝতে পারি এই অসম বিবাহে কোনো মেয়েই পরিপূর্ণ হতে পারে না। বাট বিলিভ মি মিস্টার ব্যানার্জি, আই লাভ হার। তার কোনো চাহিদাই আমি অপূর্ণ রাখিনি, এমনকি যা আমার স্বভাবের বাইরে। একটা উটকো অযোগ্য ছেলেকে চাকরি দেওয়া, তাও দিয়েছি। এমনকি ওর ভাই আমার বিরুদ্ধে ইউনিয়নে নেতা হয়ে দুর্ব্যবহার করা সত্ত্বেও তাকে স্যাক করিনি। এসবই ওই আয়তীর জন্য। ভালোবাসার কি কোনো মূল্যই নেই এই পৃথিবীতে? অলোক রায়ের আবেগটাকে পাশ কাটিয়ে নীল জিজ্ঞাসা করে,
আপনি কি বলতে পারেন আয়তী দেবীর বিয়ের আগে কাউকে ভালোবাসতেন কিনা? বলতে পারবো না, জানার ইচ্ছে ছিল না, আজও নেই। ঠিক আছে, আমি একটু আয়তী দেবীর ঘরটা দেখতে চাই। জানো গুরু, পৃথিবীতে এমন কিছু কিছু মুখ আছে সামনাসামনি দেখলে হয়তো তেমন কিছু আহামরি নয়, কিন্তু ছবিতে যা আসে সারা যেন শঙ্কর মাছের চাবুক, একেবারে দাগ কেটে বসে যায়। যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখো, আয়তীর মুখটা কিন্তু দারুণ। সাদে কি বুড়ো শালা মজা গেছে, একেই বলে ভীমরতি। তবে বুড়ো মাইরি সত্যি খুব হারামজাদা। এরকম একটা তরতাজা ফুলদাস তুলে এনে কি নিজের ভাঙা ফুলদানিতে রাখবার কোনো মানে হয়? আমার তো মনে হয়। বকবকানি থামানা দীপু, ভাল লাগছে না। জো হুকুম। দীপু তন্ময় হয়ে আয়তের একটা ছবির সামনে নিথর হয়ে দাঁড়িয়ে গেল। ঘরটা ছিমছাম করে সাজানো, মেঝেটা পুরো কার্পেট, জানালায় দামি নেটের পর্দা, বিছানার চাদর, আলমারি, ড্রেসিং টেবিল, সব কিছুর মধ্যেই শৌখিনতা। সব কিছুই সম্ভবত অর্ডার মাফিক তৈরি। ঘরটা দেখলেই মনে হয় যে আয়তী বেশ শৌখিন এবং বিলাসী। পরবর্তী পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।